জন্মগ্রহণ করেন লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। সবুজ ক্যাম্পাস ছিলেন সোনালু জারুল, তাকে গ্রহণ করেছে বরাবরই। সে ভালোবাসে প্রকৃতি, ভালোবাসে দেশ ও মানুষ। তার লেখায় ঘুরে ফিরে আসে এসব অনুসন্ধান। এমনি জোনার সাথে বন্ধু পল সেজানের কথোপকথনের মতোই আমার আরো কথা বলতে চারুকলায় ভর্তি হওয়ার পর আঁকা শুরুর জন্য বাবাকে ফ্ল্যাশ লাইটের ব্যবস্থা করেছিলেন। আঁকা আঁকিতে বন্ধ থাকাকালীন ফলও কেটে দিতেন খাওয়ার জন্য। শৈশবে পড়তে বসে খাতার মনে ছবি বসে তখন তিনটি শিল্পী সন্তানের জেগে উঠেছে। তার আরেকটা উন্মোচিত হয়েছে ধীরে ধীরে ভবিষ্যৎটা। স্যার লেখা বেশিরভাগ কবিতা শৈলী তিনি অনলাইন ভূমিকাদেরকে নিয়মিত। বিশিষ্ট কবিও সাংবাদিক রাশেদ ভাইয়া প্রথম অটোগ্রাফ দিয়েই ওকে কবি স্বীকৃতি দেন, বই বেরতে উৎসাহিত করেন। সেই থেকে সে এত উৎসাহিত হয় যে একটা বই বের করার তার মন তৈরি হয়। তার লেখালেখি, তার আঁকাআঁকি আমাকে অনেক অনেক আমি নিজেও আমার খুব ভালো লাগে। একটা সময় থাকে ওই সময়টা তোর সাথে কথা বলতে না বলা আমার থাকতে হবে। আমরা সহজরা হলেও বন্ধুর মতো। সে চট্টগ্রাম লিখিতের সঙ্গে যুক্ত হয়েছে চট্টগ্রাম একাডেমিতে সংগীত এই প্রতিষ্ঠানগুলোতে অন্তর্ভুক্ত হয়ে আমাদের পরিবারকে সে ধন্য করেছে। তার শ্বশুর বাড়ির কথাও বলতে হয়। তার শ্বশুর সংস্কৃতি মানার শাশুড়ি খুব ভালো মানুষ। তার স্বামী শিল্পী জনরা ওই সম্বন্ধ রাশেদ ভাই বলেছেন নিখুঁত শিল্পী। রাশেদ ভাইয়ের কথাগুলো ওই হয়ে যায় আমাদের কাছে তো বেদ বাক্য তুল্য তার কথা। তিনি আমাদের কাছে ইসকন যে প্রতিষ্ঠাতা শিলা প্রভুপাদের মতো, যিনি ভগবত গীতা ট্রান্সলেশন করেছেন ইংরেজিতে, সে একদলে তার স্ত্রী বিক্রি করে দিয়েছিলেন। তিনি রাগ করে গৃহতে নিয়ে হয়েছেন। সারা পৃথিবীতে ভগবত গীতা প্রচার হয়েছে। আরেকবার পুরীতে তিনি গিয়েছিলেন তার বিদেশি সঙ্গীর সাথে নিয়ে। সেখান থেকে তাকে বিদেশিদের অভ্যাগতদের বের করতে গিয়ে সারা পৃথিবীতে আপনারা যে রথযাত্রা দেখেন সেটা তিনি তৈরি করেন। সামনে রথযাত্রা আছে। রাশেদ ভাই আমাদের কাছে সেরকম। চট্টগ্রাম একাডেমি কথা আসবে, কথা আসবে, কারণ তিনি একজন বটবৃক্ষ হয়েও তিনি তো চাইলে একা থাকতে পারেন। তিনি বলেন এক হলে পারি, একা হলে পারি। আমরা যারা তার পেছনে তাকে সারথি মনে করি, তিনি আমাদের যাদেরকে তৈরি করেছেন তারা মনে করি একা হলে আসলে ফিরে যায় মানুষ। এক হলে পারি। আমি খুব খুশি। তালিয়া যদি বলছি সে হয়তো সবসময় আসতে পারবে না, কিন্তু এটা কোনো ব্যাপার না। তোমার তো সাহিত্য মনস্ক, তুমি তোমার স্বামী, তোমার পরিবার, শিল্প মনস্ক, তোমার বন্ধুরা, তালিয়া বন্ধুত্ব সেরকম বন্ধুরা খুবই ওর ব্যাপারে যত্নশীল। আমি দেখেছি ছোট থেকে আলিশা ভাইয়ের বন্ধুদের উনি মারা গেছেন 33 বছর পর আমাদের বাড়িতে আসছেন এরকম বন্ধুরা। তো আলিশা ভাইয়ের আমাদেরকে লেখাপড়াতে এগিয়ে দিয়েছেন। উনি পৃথিবীতে না থাকলেও তাকে আমরা ভালোবাসি। আমাদেরকে পরিবারের পাশাপাশি আরেকজন, সেটা হচ্ছে রাশেদ ভাই। আমরা তাই ঘুরে ফিরে কথাগুলো বলি। তিনি এগিয়ে নিয়ে যান মানুষকে, তিনি উৎসাহিত করেন এবং আমাদের মঞ্চে আলোচনা ব্যক্তিত্বরা সবাই আমাদেরকে সবসময় উৎসাহিত করেন। আনোয়ারা দিনা দাবারাও আমাদেরকে সবসময় লেখালেখির খেলা দেওয়া ভূমিকা এই জগতে এই প্রতিষ্ঠানগুলোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সবসময় এবং সদুপদেশ যেটাকে বলে দিয়ে থাকেন। সৎসঙ্গ যেটা বলা আমি দেখেছি আমার ভাই বোনের বন্ধুদের, তাদের বন্ধুরা খুবই ভালো। মা ছোটবেলায় বলেছিলেন শিক্ষাদের সে কবিতার মতো একতা স্নানের আগামী বসিয়া হেরিনু মাটির খেলা কহিল তাহারে তুমি কি আতরদান, তুমি কি গুলিস্তান। একটা মাটি
ক্ষুদ্র গোলাপের সুবাসে যেভাবে সুরক্ষিত হয়, তার বন্ধু বান্ধব, তার পরিজন, এখন তার চট্টগ্রাম একাডেমি পরিবার, ডালিয়ার কাছে সবাই আছে, ওর আঁকা আছে, ছবি আছে, ওর স্বামী নিখুঁত চিত্রশিল্পী জয়নুল আবেদিন ভাই এসেছেন। উনি অনেক ব্যস্ত থাকেন শিল্পকর্মে, কিন্তু যেটাই করেন নিখুঁত, এটা খুব ভালো লাগে আমাদের। আমাদের জিনা দাবার স্কেচটা আমরা কাউকে পাচ্ছিলাম না ওই সময়, তার সাথে অনুমতি দিয়েছেন যে হ্যাঁ তুমি নিতে পারো। ওনারা পছন্দ করেছেন, দাদা ভাবি রাশেদ ভাই আমার আঁকারা, তো এটা বলেছি। তো আনন্দ লাগছে কি, আনন্দের ব্যাপারটা টাকা পয়সা না, আনন্দ ব্যাপার হচ্ছে সৃজনশীলতা, আনন্দ ব্যাপার হচ্ছে শিল্প সাহিত্যে। ও তো চাইলে লাইন্সের দিকে যেতে পারতো, আরো অনেক জায়গা আছে, কিন্তু সেও যে এখানে যে সাহিত্যের জায়গায়, শিল্পকে যে জায়গা অনুরাগের জায়গা, সেখানে এসেছে। এই জন্য আমার খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে যেন অনেক বড় স্বপ্ন একটা পূরণ হয়ে গেছে, অনেক কিছু পেয়ে গেলাম। আর চট্টগ্রাম একাডেমি রাশিদারা সবসময় এগিয়ে নিয়ে যান, আমাদেরকে পারিবারিক সম্মাননা ওরা দিয়েছেন এবং উৎসাহিত করেছেন। আমি আমার কাছের সবাইকে তাই বলি যে তোমরা এই জায়গাগুলোতে আসো, চট্টগ্রাম একাডেমিতে আসো, লেডিকের সঙ্গে আসো, এখানে আলো আছে, আলো বাড়ির পাশে থাকলে নিজেরা আলোকিত করা যায়। আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাই মানুষ শুভেচ্ছা। আমি অত্যন্ত সময় দিয়ে কামনা করি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ কবি সৈয়দা সেলিম আক্তার। আসলে সৈয়দা সেলিম আক্তারের বড় ভাই মোহাম্মদ আলী শাহ আমাদের অনুযোগী বন্ধু। সৈয়দা সেলিম আক্তার যখন ক্লাস 4-এ পড়ত তখন থেকে সে আমাদের সঙ্গে আছে, আমাদের ছোট বোন। সৈয়দা সেলিম আক্তারের পরে সৈয়দা করিমুন্নাসা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আর পরিবারের সঙ্গে অটুট বন্ধনে আবদ্ধ হয়েছে রূপকান্তি টিটু। এরা তিনজনই আমার স্নেহভাজন। এদেরকে আমরা চট্টগ্রাম একাডেমিতে পেয়েছি। এরা আগে সাধারণ সদস্য ছিল, পরবর্তী সময়ে জীবন সদস্য হয়েছে। এদের সবাইকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা একটা হাততালি দিয়ে একটা সৃজনশীল পরিবার আমি অবাক করি। সৈয়দা সেলিম আক্তারের বড় ভাই কথা বললাম, গল্পকার, নাট্যকার মোহাম্মদ আলী শাহ। তার বাবা ছিলেন বিখ্যাত একজন সাংবাদিক, দৈনিক মিছিল পত্রিকার সম্পাদক ছিলেন। সেই পরিবার থেকে যারাই বেরিয়েছে তারা সবাই কিন্তু লেখক এবং চিত্রশিল্পী হিসেবে সৈয়দা করিমুন্নাসার আবার প্রাপ্তি একটা সঙ্গী। তো এই যে সাহিত্য এবং সংস্কৃতির জায়গায় একটা পরিবার, সৃজনশীল পরিবার, তাদেরকে আমি বলি এই সৃজনশীল পরিবার আমাদের বাংলাদেশে বিশেষত চট্টগ্রামে খুব কম। এই পরিবারকে আমি এই জন্যই খুব গুরুত্ব দিয়ে থাকি এবং তাদের স্নেহের ছায়ায় তাদেরকে রাখি সবসময়। তাদেরকে আবারও আমি অনেক অনুরোধ জানি। এবার এই বই যদি পাঠি হতাম, এই বইয়ের আমরা পাঠ উন্মোচন করতে চাই, প্রচ্ছদ প্রদর্শনী। আমরা যারা এখানে দাঁড়িয়েছি একটু দাঁড়াবো, বই নিন। আর এদিকে দীপকদা, একাডেমিক পরিচালক দীপকদা, আর এদিকে জসিমের এখানে চলে আসে, একাডেমিক পরিচালক জসিমের চলে আসে। যাই খুলে যাই বন্ধ থাকা সব জানালা যখন রাত থেকে হয়তো এখন সন্ধ্যা হচ্ছে, আমরা ভোরের কথা বলছি, আমরা আলোকিত দিয়ে কথা বলছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাই। আর একটু দাঁড়াতে হবে। এবার একটু আমাদের যে সম্মাননা স্মারক, সেই আজকের সভাপতি
ডক্টর আনোয়ার আলমকে আমি অনুরোধ জানাচ্ছি আজকে যাকে আমরা শরীর সম্মাননা দিচ্ছি সৈয়দ আকবরুন্নেসা তার হাতে একটু সম্মাননা স্মারকটা আমরা তুলে দিতে চাই। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন ডক্টর আনোয়ার আলম, আজকের অনুষ্ঠানের সভাপতি। এবারে আমাদের চট্টগ্রাম একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছার বই, আমাদের সেরা উপহার বই উপহার দিচ্ছেন চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক বিশিষ্ট রাজনীতিক নেসার আহমেদ। সৈয়দা করিমুন্নেসাকে আমাদের সৈয়দা গালিয়া অবস্থা সবসময় এই গালিয়ার সাথে এই বইটা তুলে দিচ্ছে আমাদের উপহার রাজনীতিক নেসার আহমেদ। অনেক অনেক ধন্যবাদ। শুরুটা আমরা করবো গান দিয়ে। গান নিয়ে আসবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী, বিশেষত লোকসঙ্গীত শিল্পী মানুষ পাত্র। এই আয়োজনে সবাইকে আমার যারা বড়রা আছেন শ্রদ্ধা এবং বন্ধুদের প্রতি ভালোবাসা, শুভেচ্ছা। আসলে আমি একটা নাটকগুলো শুরু করি নাই, আমার বইয়ের একটা গান আমার লেখা, চেষ্টা করছি। মাটির বুকে সুখে আর দুঃখে মায়েরই গন্ধ খুঁজে পাই, তাই তো সারা দেশ ঘুরে মাটির মানুষ গান গায়, মায়েরই গন্ধ খুঁজে পাই। যে মাটিতে গড়া এই দেহ খানি, সে মাটিতে কায়ার হবে সমাপনী। মানুষে মানুষে কেন এত অনাহারে, জাত ভেদে লড়াই, আমি মায়েরই গন্ধ খুঁজে পাই। যার কুটির পায় বদের ছায়া, পাখিদের গানে পড়ে যায় হিয়া। যার গতি পায় বদের ছায়া, পাখিদের গানে ভরে যায় হিয়া। তার বুকে কত নদী যায় দয়া, যে মাঝি মিলে ঠাই, মায়েরই গন্ধ খুঁজে পায়। যে মাটিতে এত মমতায় ভরা, সে মাটির মানুষ সৃষ্টির সেরা। যে মাটিতে এত মমতায় ভরা, সে মাটির মানুষ সৃষ্টির সেরা। মানুষে মানুষে পৃথিবীর বাঁধনে, মানুষে মানুষে পৃথিবীর বাঁধনে, এক পথে চলে ভাই, মায়েরই গন্ধ খুঁজে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রখ্যাত সঙ্গীত শিল্পী মানুষ পাত্র। এবারে সৃজনশীল প্রকাশনা পরিষদ চট্টগ্রামের সভাপতি, চট্টগ্রাম একাডেমির সদস্য, কবি ও গল্পকার হৃদয় হাসান বাবুকে অনুরোধ জানাচ্ছি সৈয়দা করিমুন্নেসাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখবেন। hari naik kan
শুভ সন্ধ্যা। প্রথমে আমাদের প্রিয়জন কবি, সাংবাদিক, শিশু সাহিত্যিক রাশেদুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকে সৈয়দা করিমুন্নেসা, যাকে সবাই ডালিয়া বলে ডাকে, তার বইয়ের প্রকাশনা হচ্ছিল। পাশাপাশি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম একাডেমি জীবন ও পৃষ্ঠপোষক সদস্য হিসেবে সম্মান করা হচ্ছে চট্টগ্রাম একাডেমি থেকে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর আলো বাবা, উপস্থিত অন্যান্য প্রিয়ভাজন ব্যক্তিবর্গ এবং উপস্থিত যারা আছেন, লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমাদের আজকে যিনি উপস্থাপনা করছেন তিনি কিছু কথা বলেছেন। প্রথমে একটি কথা, সেটা হচ্ছে মরহুম আলিশা ভাই এবং ওনার বাবা, ওনারা সাহিত্য চর্চা করতেন। পরবর্তী প্রজন্মের এই যে দুই বোন আমাদের সৈয়দা সেলিমা আক্তার এবং ডালিয়া, ওনারাও করছেন। তাদের স্বামী হিসেবে ডক্টর অধ্যাপক গোপনানন্দী চিটু, তিনিও লেখালেখি এবং সাংস্কৃতিক চর্চার সাথে আছেন। আবার আমাদের, আমার যদি ভুল না হয়, জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিন, ওই যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাথে নাম ম্যাচিং করে মনে হয় রাখা হয়েছিল, তিনিও আবার চিত্রশিল্পী। তো এই যে সবাই একটা পরিবার, একেবারে ওতপ্রোতভাবে জড়িত সাহিত্য এবং সংস্কৃতি চর্চার সাথে, এটা আসলে খুব কমই পাওয়া যায়। আজকের এই অনুষ্ঠানে আমি অবশ্যই শুধু করিমুন্নেসাকে নয়, পুরো পরিবারকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা বা ভালোবাসা প্রকাশ করছি। আর বিশেষ বলবো না, এখানে অনেকে আছে বলবেন। আমি বসে একটি কবিতা চেয়েছিলাম, নীলাকাশ ভীষণ একা একা, ইস যদি পাখি হতাম, বই থেকে পড়ার চেষ্টা করছি। নীলাকাশ ভীষণ একা একা, সাদা মেঘের খেলায় রংধনু রং স্বপ্ন ছড়িয়ে বেড়ায়, ছায়া আধিপত্য টানে খুব দাপট দেখিয়ে শুধায়, আমি না থাকলে আলো বাঁচবে কি করে, সমুদ্রের পারে সূর্যোদয় তো আছে, রাশের আধিপত্য চেপে রূপকথা ছড়াতে ছড়াতে অপেক্ষায় ছিলাম ফিরে নিঃস্বর, যারা যায় চিরতরে যায়। আমরা বসে আছি জ্যোৎস্না ছড়া রাতে, আমাদের এই বসে থাকা কাশফুল ঘরে সাদা আবরণ। ধন্যবাদ সবাই। অনেক অনেক ধন্যবাদ কবি ও গল্পকার হৃদয় হাসান বাবু। ইস যদি পাখি হতাম, বইয়ের নামটা কিন্তু খুবই আকর্ষণীয়। পাখি হওয়ার জন্য সাপ জাগে, লোক জাগে। আমরা যখন ছেলেবেলায় একটা কবিতা পড়তাম, আব্বা বলেন পড়লে শোনা, আম্মা বলেন বলবে, পাঠে আমার মন বসে না, সবাই যখন ঘুরিয়ে পড়ে কর্ণপুরীর পুরটায় ঝুল ঘোরা ওই চাঁদের বাটি তারা উল্টায়, আমার তখন ইচ্ছে থাকে পাখির মতো ডাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো। আমার তখন ইচ্ছে করে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন শিখছ করা মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হলাম, পাখির মতো বললাম। এই আল মাহমুদের কবিতাটা যখন আমরা বলি, তখন আমাদের সবার ভেতরে পাখি হওয়ার জন্য বড় সাপ ডাকত। এই বইটা যখন আমি নাম দেখি, আমি যখন পাই, তখন এখানে যে ইস যদি পাখি হতাম, তখন আমার এই পাখি হওয়ার জন্য
আমার ছোট। আর এই মেয়েটা সৈয়দে করিমুন্নেসা, তার অবয়বটাও কিন্তু একেবারে পাখির হওয়ার হইলে তার বিশেষ একটা আগ্রহ কৌতূহল এভাবে আছে। আমরা আবারও হাততালি দিই সৈয়দে করিমুন্নেসা। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেতার ব্যক্তিত্ব ফজল হোসেন ভাই উপস্থিত হয়েছেন, সামনে একদম সামনে বসে। তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। শৈলী সাহিত্য বুলেটিন সম্পাদক কবি আজিজ রহমান উপস্থিত হয়েছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। কবি সরকার গৌতম কান্দু, তিনি না থাকার কারণে আমরা মনে করছি ছবি তুলবে কে, ভাগ্যিস কানিস ফাতেমা বেগম উপস্থিত হয়েছে। তো তাকে ধন্যবাদ জানাই। আবৃত্তি শিল্পী এবং প্রাবন্ধিক সৌমিক চৌধুরী, সেও উপস্থিত হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই। এবারে আলোচনা অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অধ্যাপক গোপালজি টুটু, কবি, শিশু সাহিত্যিক এবং চট্টগ্রাম একাডেমির জীবন অনুষ্ঠান সদস্য অধ্যাপক গোপালজি টুটু। প্রথম বইটি ছিল বালিকার দশমে গল্পের বই, এবং সেই বইটিতে সেই সময় তারা যুগলবন্দি জীবনে প্রবেশ করে এবং শিল্পী এবং সে যখন বাপের বাড়ি নাইয়া আসছিল, সে কিন্তু সেই নাইয়া স্বামীর সময়ে সেলিমার গল্পের বই হচ্ছিল, সেই প্রত্যেকের গল্প খুব যত্ন সহকারে আবৃত্তি করে প্রত্যেকের গল্পের সাথে অলঙ্করণ করে দিয়েছিল। যেগুলি অসাধারণ একটা বই ছিল প্রথম বইটা। তো সেই তখনই হয়তো তার মধ্যে একটা ভিতরে সাহিত্যিক ব্যাপার ছিল, আমরা আরো পরে বুঝতে পেরেছি। সে শুধু চিত্রশিল্পী বা ছবি আঁকার একজন ফাইন আর্টসের স্টুডেন্ট না, সে একই সাথে একজন লেখক এবং কবি। সে যে কথাগুলো প্রকাশ করতে চায় ছবি দিয়ে, চিত্র দিয়ে, সে একই কথাগুলো সে আবার কবিতা দিয়ে প্রকাশ করে। এটা তার দ্বিতীয় গ্রন্থ। অন্য যে দুটি বই সেটি এই মুহূর্তে আমার হাতে নেই, কিন্তু বইগুলি যে দ্বিতীয় যে বইটি ছিল সব যে আঁকি, সেই নামটি একটি অসাধারণ নাম ছিল শব্দ দিয়ে সে আঁকি, শুধু তুলে দিয়ে রং দিয়ে আসে না, সেটির সাথে কলম দিয়ে কালি দিয়ে সে আঁকি। সেটা অসাধারণভাবে প্রকাশ করেছিল এবং এই চট্টগ্রাম একাডেমিতে আমরা বইটার একটা পরামর্শ করেছিল। প্রথম বই যে দুপুর ছিল সেটিতে সে কিন্তু সুন্দর তার কবিতার চিত্রের মাধ্যমে, চিত্রকল্পের মাধ্যমে কিন্তু যে শক্তির আরেকটা পরিচিতি দিয়েছে। তার বন্ধুরা বেশিরভাগ চিত্রশিল্পী যারা ক্লাসমেট ছিল, কিন্তু তাদের মধ্যে কয়েকজন ছিল আমি ঠিক জানি না, কিন্তু গালিয়া তার প্রথম বইটা গালিয়া প্রকাশ করেছিল এবং সেটা তার ডাকলাম। সেই তার শক্তির পরিচিতি আছে অনেকদিন ধরে। তো এই বইটার এমন কিছু কবিতা আছে, খুব বেশি কবিতা নেই, কিন্তু একটা কবিতা বলতে একটি খুব মানে যে শেষ কবিতা যেটি যদি পাখি হয়, সে কেন পাখি হতে চায় সেটা সেখানে খুব সুন্দর করে চিত্রকল্পের মধ্যে দিয়েছে। ওরা একচুয়ালি শুনেছেন যে তার বাবার কথা, যে আকাশ খুব বিশাল একটা দৈনিক পত্রিকা, দৈনিক মিছিলের
সম্পাদক ছিলেন, প্রকাশক ছিলেন। আমার অনেকদিন ইচ্ছে ছিল তাকে নিয়ে একটি কাজ গ্রন্থ করবো। এখনো প্রয়োজনীয় লেখা আমার হাতে আসছে না এবং যথেষ্ট লেখা পাইনি বলে আমি তার করতে পারছিলাম। সেই পরিবারের উত্তরসূরি সুন্দর পরিমোহন শাস্ত্রী বা এবং তার লেখালেখিতে তাদের অসাধারণ মেধার পরিচয় দিয়ে যাচ্ছে। পরিমোহন সারা লেখে নেয়, কিন্তু কবিতা সে লেখে এবং তার কবিতার প্রথম পাঠক হয় আমি, নরেন্দ্র লিমা। এভাবে হয়ে আসছে এবং দেখতে দেখতে তার 3টা বই হয়ে গেল, যেটা একটা অসাধারণ ঘটনা আমি বলবো। তার বড় ভাই যিনি হারিয়ে গেছেন মোহাম্মদ আলী সাহেব, তার মৃত্যুর অনেক বছর পর আমার অডিও প্রকাশন থেকে আমি একটা গল্পের বই প্রকাশ করেছি, নাম দিয়েছি মহাগলের দিন। সেই বইতে তার অসাধারণ শক্তি পরিচালনা করেছি এবং আরেকটি বই আমরা করতে করেছিলাম গত কয়েক বছর আগে। তার নামে একটা আমরা মোহাম্মদ আলী সাহেব গ্রন্থাগার করেছি এবং সে আলী সাহেবকে একটা মাত্র কবিতা খুব অসাধারণ ভাবে মাত্র কয়েকটা লাইনে দাঁড়িয়ে এমনভাবে প্রকাশ করেন যে কি বলবো, যারা নাই হয় যে মানুষগুলো আমরা ক্লিপসকে চিনি, আমরা সুনামকে চিনি, বেশি দিন বাঁচে নেই, 2 বছর বাঁচছে কিন্তু নামটা আমার হয়ে আছে। তো তাকে অনেকটা লম্বা হায়াত পায়, কিন্তু কয়জন তাদের মৃত্যু করেছিল। ভাইয়া যে কবিতাটা ছিল সেখানে লাইনগুলো হচ্ছে এরকম: কিছু কিছু মানুষের 150-200 বছরের আয়ু দরকার, অথচ এই মানুষগুলো হুট করে হারিয়ে যায়। লাইব্রেরি পক্ষে গবেষণা করা যায় যাদের নিয়ে কালকে মহাকালকে স্থির যদি রাখা যেত, বিজ্ঞানে যদি খুব অগ্রগতি হতো, ভাইয়ার মতো মানুষকে বাঁচিয়ে রাখা যেত। আমাদের যে গবেষণা রহমান, ওনার একটা ইচ্ছা ছিল যে মানুষকে কমপক্ষে 200 বছর হায়াত দেওয়া উচিত, যে 100 বছর পড়াশোনা করবে আর 100 বছর লেখালেখি করবে। একই ধরনের কথাবার্তা প্রতিদ্বন্দ্বী শুনেছিলাম কবি সৈয়দ শামসুল মধ্যে, যে আমাদের 2 বার জন্মানো উচিত, একটা জন্ম শুধু আমরা স্টাডি করবো, বই করবো, আর একটা জন্ম শুধু আমরা লেখালেখি করবো। যদিও আল্লাহ সেটা পূরণ করবে না। যেখানে ভাইয়ের নামে যে ছোট্ট কবিতা আমার খুব ভালো লাগে, তাদের সবগুলো কবিতা করে খুবই সূক্ষ্ম পাঠ সে যে কবিতাগুলো লেখে খুব কম করছেন, সে তার মনের ভাবটা অসাধারণভাবে প্রকাশ করে। আমি বলছি আলী সাহেবকে নিয়ে আমি কবিতা লিখেছি, সবাই লিখেছি, কিন্তু যাদের একটা যদিও আমি তখন পাইনি, আমি যখন সবাই বন্ধু করেছি, কিন্তু এটা অসাধারণ একটা কাজ করেছি, যথেষ্টভাবে মূল্যায়ন করেছি। কবিতা ছিল কেন সে পাখি হতে চাই। আজ সকালটায় রোদ্দুরের কথা ছিল না, তবুও রোদ্দুর উঠে দিচ্ছে গাছের পাতার ফাঁকে। সে আসলে পাখিরা জড়ো হয়, দুহাতে ওর খাবার পেতে রাখে। আমি তাদের দিকে ঢুকে তারও ওকে চলে যাই, আমার তো পাখা নেই, উড়ে উড়ে তাদের সাথে আমার কিন্তু বুঝতে কিনা আমি জানি না। এটা বুঝতে গেলে তার শিক্ষা থেকে আমার প্রথম শিক্ষা থেকে আসতে হবে। এই বইটি সে উৎসর্গ করেছে প্রিয়তম ম্যাককে। সেই প্রিয়তম ম্যাকটাকে আপনারা বুঝতে পারবেন। আজকে তাকে আমরা মন্দির পেয়েছি, আমাদের চিত্রশিল্পী জন্মাবধি। সে যখন পাখিদের ডাকে, তার কাছে কিন্তু পাখিরা আসে, তার কাছে হাত পেতে রাখে এবং খাবার থাকে, কিন্তু চালিয়ে যখন যায় তখন পাখিগুলো উড়ে যায়। সে চাইছে যে আমার পাখি নেয়, কিন্তু আমি তাদের সাথী হই এবং সে বলছে আমি যদি পাখি হতে পারবো। তো জন্মলিতে যেটা ধন্যবাদ কম হবে, সেটা হচ্ছে আমি গত আলোচনাগুলোতে কিন্তু বলেছি যে আমি কি একটা কথা হচ্ছে আগে দর্শনদারি পরে ভূমিকারী। যাদের আমাদের চিন্তা বই আমরা পেয়েছি, প্রত্যেকটা বই প্রথমে কিন্তু শুধুমাত্র তথ্যদের জন্য খুব আকর্ষণ করে। আপনারা ব্যানার দেখবেন বা বইয়ের মধ্যে দেখবেন যে তথ্যটা খুব অসাধারণ জনের প্রত্যেকটা বছর আমরা বন্ধ করে খেলা করি। আমাদের যখনই আমাদের কোনো বছর লাগে, আমরা কোনো তথ্য শিল্পী ব্যবস্থা করি, আমাদের নিজস্ব শিল্পী আছে এবং যাকে সেটাই একটা মাস্টার এই যদি কথা নামটা অসাধারণ করে লিখেছে এবং তথ্যটা যেটা সব জায়গাকে তথ্য করেছে খুবই সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যে গর্জিয়াস রাখতে বলে সেই ধরনের তথ্য। এবং প্রথম যে বইটা হলুদ ফুলের দুটি, সেই তথ্যটা আমরা আগে যতগুলো বই রেখেছি ওদের মধ্যে রাখলে সবচেয়ে আলোচিত হয়ে থাকে এই 3টা বই তথ্য। আমি তথ্যশিল্পী গানগুলোতে অভিনন্দন জানাই, আমার আজকের তথ্যশিল্পে গ্রহণ করে দেওয়ার জন্য তার তথ্যগুলো আলোচনা করেছিলাম। প্রত্যেকটা কাজে কিন্তু অসাধারণ ছিল। তো এটির সাথে দাঁড়িয়েও
অলঙ্করণ করেছিল প্রথম বইটির কথা, পরবর্তী তার কাছ থেকে আর অলঙ্করণ করেন। এবং এই বইটি হওয়ার পর থেকে কিন্তু ডালিয়ার কাছ থেকে আর নতুন কোনো কবিতা ইতিমধ্যে পাওয়া যায় নাই। আমি বলবো যে আবার হয়তো সে নতুন করে লিখতে শুরু করবে এবং অল্প কিছু কবিতা, প্রত্যেকটা বইতে কিন্তু যেমন কবিতা বেশি থাকে না, আবার কবিতাগুলো বেশি বড় হয় না, সেগুলো লাইন আবার বেশি থাকে না। তো আমরা বেশি ভারাক্রান্ত ভারী বই দিয়ে মানুষকে হয়তো বিরক্ত করবো না, কিন্তু যতটুকু সে লিখবে ততটুকুর মধ্যে একটা কবিতা, একটা লাইন, একটা শব্দ তার মনে দাঁড় থাকবে, আর মনে হয় যে তার কবি হিসাবে সার্থকতা হবে। তো প্রথম দিকে যে কবিতাটি ছিল আস্থা এবং পরে ছিল মায়া, এবং যে কবিতাগুলো এখন আছে তার মধ্যে একটা ভালো কবিতা আছে চট্টগ্রামকে নিয়ে, আমাদের একটা স্মরণভূতি থাকে যে চট্টগ্রামকে নিয়ে। সেই চট্টগ্রামের কবিতাটি লিখেছিল পাহাড় ধরনের সমুদ্র গল্প, যদি জানতে চাই কেউ পাহাড় আমার নির্ভরতা পা দিয়ে বাদ দিব না, তবু সমুদ্রের ঢেউ খুব দূরে নয়, বাড়ির পক্ষে বিশাল জলরাশি, তাই সবাই কর্ণফুলি ভীষণ ভালোবাসি। গ্রাম বলো না শহর বলো, যদি প্রশ্ন করে আমি বলবো সবচেয়ে ভালো হাওড়া নামের নদী। তাহলে চট্টগ্রামের একটা কর্ণফুলির পরে যে নদীটার নাম সবচেয়ে বেশি আলোচিত এবং যেটিতে বাংলাদেশ সমস্ত মাছটা তাদের প্রমাণ করে, সেই হাওড়া নদী যেটা সিনেমা হয়েছে সেটা তার বাড়ি আমাদের বাড়ি, আমার বাড়ি রাজধানী অবস্থা, যে বাড়ি রাজধানী আমাদের বাড়ি রাজধানী, সেটার উপর দিয়ে যেতে হবে আমাদের বাড়ি থেকে লাগানো। সে হাওড়ার মধ্যে সে কর্ণফুলি নদীর উপরে এখানে সি বিচ আছে পতেঙ্গা বঙ্গোপসাগর, তার চেয়ে কর্ণফুলিতে ভালো লাগে। স্মরণভূতির ব্যাপারটা কবিতার মধ্যে আছে, এটা খুব সুন্দর হয়েছে। তারপর আরেকটা কবিতা আছে প্রভাব, এখানে বেশিরভাগ কবিতা কিন্তু সে একটা আশাবাদ ব্যক্ত করেছিল। আমরা যে আশা নিয়ে বলতে চাই, আমাদের যখন কোনো কারণে আমরা খুবই হতাশ হয়ে যাই, তখন কিন্তু খারাপের দিকে আমরা যাই, অন্ধকারের দিকে যাই। কিন্তু ডালিয়ার কবিতার মধ্যে এমন জায়গায় আপনি পড়বেন, করতে করতে কোনো একটা কবিতা ঠিক আপনাকে আলোর দিকে আলো আশার দিকে নিয়ে যাবে, সেরকম একটা কবিতা আছে প্রভাব। যে বেশি লাইন লেখে না, খুবই শুধুমাত্র আমরা চিরকুট তাদেরকে বলি, চিরকুটের মধ্যে তার কবিতাগুলো প্রভাব কবিতাটা সেরকম মাত্র 6 লাইন। ডিজাইন সুন্দরকে হারিয়ে দিতে পারি, ঈশান আমার জৈব শিখিয়েছে। ভোরবেলা আমার অভ্যাস ছিল না কখনো, বরং ভোর রক্তের শান্ত ভালোবাসে, ভালোবাসে কেটে যাওয়া পর হাঁটতে হাঁটতে ভোরবেলা শেষ করে। এইভাবে বেশি আলোচনা আমি যাবো না। একটা মাত্র কবিতা সম্পর্কে বলে আমাদের বিদ্যার্থীদের আমরা শুনবো, আমাদের আনোয়ার কাছ থেকে শুনবো, একই সাথে আমাদের রাজের ভাই আশা করবেন কিছু বলবেন, এবং গাড়ি আবার নতুন করে কবিতা শুরু করবে, সেটাই আমার ইচ্ছা। বিশ্বাস যে আলোচনাটা করছি সেই কবিতাটি আমারও খুব প্রিয়, সেটার নাম কুসুমের মাস। কবিতাটা আমার এই বইতে যে কয়টা কবিতা ভালো লেগেছে তার মধ্যে আমি বলবো যে এটা একটা সেরা কবিতা। কুসুমের মাসে জন্ম তোমার অদ্ভুত আনন্দে বিমোহিত হয়েছিলাম, প্রথম শব্দ সমস্ত হসপিটাল কাঁপিয়ে বলেছিলেন আম্মা, পাশে রাজা ফুলে রাজা, দ্বিতীয় রাজার মাসে জন্ম, অভিনন্দন অভিনন্দন আমি গর্বিত, রাজার বেলায়ও মা বলেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এবং অভিনন্দন। অধ্যাপক বক্রনদী যেটু আসলে ভালো আলোচনা, তো শুধু এই বইয়ের উপরে আলোচনা করে আমার তার যে কৃতিত্ব প্রদর্শন করেছে তা নয়, এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি এই বইয়ের উপর অলরেডি একটা আলোচনা সে লিখে ফেলেছে এবং পত্রিকায় প্রকাশও করে ফেলেছে। আর সৈয়দা করিমুন্নেছা সম্পর্কে বলতে গেলে সে তো অনেক বলতে পারবে একই পরিবার। সৈয়দা করিমুন্নেছার কবিতা কিন্তু খুব ছোট, আকারে খুব ছোট, আপনি একবার পড়লে কিন্তু বুঝতে পারবেন। এই কবিতাটা একবার পড়ে আমি কিন্তু তার মর্মার্থ বুঝতে পারবো না, আবার পড়তে হবে। এখন ছোট কবিতা তো সময় যেহেতু কম লাগে, আবার পড়তে পারি সে কি লিখতেছে কি বলছে। আজকাল যারা কবিতা লিখে
তাদের অধিকাংশ কবিতা কিন্তু আমাদের বোধগম্যের মধ্যে থাকে না। এই কথাটা আবার বলাও যাবে না, কবিরা কিন্তু নাকচ করে পড়বে। তো কিন্তু কবিতা মানে তো সেটা কোথায় মাথা কোথায় গলা সবটা খুলে দেয় না বলা, বললে পরে ভার কমা যায়, না বলাটাই শিল্পকলা। এই যে না বলা কথাটা, এই সৈয়দের করিমুন্নেছা সেই শিল্পকলার চর্চাটাই করছে। তো এই জায়গায় না বলা বিষয়গুলো আমাদেরকে আবিষ্কার করতে হবে, আলোচকদের আবিষ্কার করতে হবে, পাঠকদের আবিষ্কার করতে হবে। এবারে আমি কথা সাহিত্যিক দিবক বললাম, চট্টগ্রাম একাডেমির পরিচালক, তাকে অনুরোধ জানাবো সংক্ষেপে সৈয়দ করিমুন্নেছাকে অভিনন্দন জানানোর জন্য। এরপরে আমরা যাবো শিল্পী জনগণের কাছে। আজকের অনুষ্ঠানে আয়োজন করেছে চট্টগ্রাম একাডেমি, বিশেষত যুবদূত বিশ্ববন্ধু সদস্যের একটা স্লোগান আছে, বড় হয়ে আসছে যুবদূত বিশ্ববন্ধু সদস্য। আজ যুবদূত বিশ্ববন্ধু সদস্য যুক্ত হলেন কবি ও চিত্রশিল্পী খুলনা করিমুন্নেছা। এটা হচ্ছে অনুষ্ঠানের মানে আমি এটাকে বলেছিলাম 1 নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে চট্টগ্রাম একাডেমি সেজন্য সঙ্গীত সম্মাননা প্রদর্শন করছে, এটা হচ্ছে অনুষ্ঠান 2। 3 হচ্ছে তার একটি কাব্যগ্রন্থ রাষ্ট্র প্রকাশন অনুষ্ঠান। এই 3টি অনুষ্ঠানের জন্য আমি অভিনন্দন 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 3টা অনুষ্ঠানের 3টা অভিনন্দন জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য রেখে সবাইকে ধন্যবাদ। দীপকদা আসলে কম সময় নিয়েছেন এবং অভিনন্দন চাই প্রকৃত অভিনন্দনে জানিয়েছেন। আমরা দীপকদার জন্য একটা করতালি চাই। এবারে চিত্রশিল্পী সম্পর্কে সৈয়দ করিমুন্নেছার জীবন সঙ্গী একেবারে তার যে অবয়ব, চিত্রশিল্পী এটা ভাই কাছে আসো। এই মানুষটাকে আমি খুব পছন্দ করি এই জন্যে তার কাজগুলো কিন্তু নিখুঁত। এই যে এই কাজটা করছে এটা অসাধারণ একটা কাজ। জিনাত আজম সার গ্রন্থ যেটা বলেছেন এটাও অসাধারণ, শব্দে আঁকি অসাধারণ, তার কাজগুলো খুবই সুন্দর। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভাই শিল্পী ধন্যবাদ। আমি সাহিত্যের মানুষ নই, বাড়িয়ার লেখা নিয়ে আলোচনা করার মতো সাহস আমার গুরুজনরা আছেন সবাই। আপনারা পরে আপনারা ভালো ও যেটা ভালো হয়েছে অবশ্যই তাকে ইন্সপায়ার করবেন, যেটা ভুল হয়েছে সেটা তাকে শুধরে দেওয়ার না শুধরে দেবেন, কারণ ওর বয়স এখন অনেক কম। তো আমার সাথে যেটা হয় সেটা হচ্ছে লিখে ওনাকে কিছু শেয়ার করো যে এটা কেমন হয়েছে। তো আমি যেহেতু মানে অত পড়ুয়া না, তো আমার জাস্ট শুনে যেটা অনেক সময় পড়িও না, আমি শুনবো, আমি শুনি, শুনে যখন ভালো লাগলে বলি যে ভালো লাগছে, ভালো না লাগলে বলি ভালো লাগলে চেঞ্জ করো, ওই লাইন বা ডিউ বাইকে দেখা হচ্ছে আবার ভালো না লাগে নাই বলতেও কিন্তু সমস্যা। যাই হোক, এই নিয়ে কিছু চলে হচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে কিছু লেখা ভালো শব্দ নিয়ে বুনন কিছু জায়গায় খুব ভালো, তবে কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ওর শব্দ ভান্ডার আরো বাড়ানো উচিত।
আরো দেখা উচিত, আরো জানা উচিত। ভাগ্য ভালো যে ওর পাখা নেই, আমাদের যখন এই বইটার নাম করার আগে কয়েকটা নাম আমাকে বলেছিল, অত কিছু মনে নেই, কিন্তু যখন বললো হুট করে এটা যখন বললো যে না ঠিক আছে এটাই কর, তো এটা করতে গিয়ে আমাকে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। কারণ যদি বাকি হতাম অনেকভাবে ভাবছিলাম যে কিভাবে করা যায়। প্রথমে ভাবছিলাম যে একটা নারী ফিগার থাকবে, খোলা আকাশ, পাখি উড়ে যাবে, তো এটা হওয়ার পরে এটা নিজেই ফেলে দিলাম, কমন হয়ে যাচ্ছে যে এটা হতেই পারে, সবাই যদি পাখি হতাম চিন্তা করলে এটা হতে পরে হঠাৎ এই যে সাইনের কথা মনে আসলো যে এইভাবে সাইন দিয়ে অনেক কিছু করা হয়, ছায়া দিয়ে হাত দিয়ে দেওয়ালে ছায়া করে। তো ওই আইডিয়া থেকে কনসেপ্টটা করা এবং পিছনে যে পাখির বোঝানো হলো, মানে আকাশটা না দিয়ে পালককে একটু ইলাস্ট্রেশন করে দিয়েছি। আমি জানি না কত করতে পেরেছি, সেটা আপনারা বলবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা গাড়িকে সাজেস্ট করবেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ রাশেদ ভাইকে, ধন্যবাদ বাংলা একাডেমিকে আর চট্টগ্রাম একাডেমিকে, আর হচ্ছে ধন্যবাদ যাদেরকে আমি ধন্যবাদ না দিলেও যে অটোমেটিক ধন্যবাদ দেয় তারা হচ্ছে বিপরীত সেলিম আপা এবং আমাদের সবার প্রিয় আবিশা ভাইয়া যদি ডালিয়ার সেলিম আপা বা ভাই বোনদেরকে ওইভাবে গাইড না করতেন তাহলে মনে হয় না আমরা সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শিল্পী জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন সৈয়দ করিমুন্নেসা ডালিয়া প্রকৃত বন্ধু, যার কারণে সে বলতে পেরেছে ডালিয়ার শব্দ ভান্ডার আরো প্রসারিত হওয়া দরকার। এই কথাটা বলেছে, এটা বন্ধু না হলে, প্রকৃত বন্ধু না হলে দরদ করছে না। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবারে অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, তাকে অনুরোধ জানাচ্ছি, অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক। এরপরে আমরা যাব প্রীতি সম্মেলন করব। শুভ সন্ধ্যা। আজকে আমাদের দুটো অনুষ্ঠান সবাই বলছেন এরকম যাবো। একটা আমাদের চট্টগ্রাম একাডেমি এরকম একজন স্বীকৃত সংস্কৃতিমানা এবং স্মার্ট বলবো আমি অন্তর্ভুক্তি আমাদের চট্টগ্রাম একাডেমি থেকে এই ধন্যবাদ। তাই তাকে আজকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। আমি একজন একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য হিসেবে তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার একাডেমিতে তার কাজ আরো সুন্দর হোক, শুভ হোক। দ্বিতীয়ত হচ্ছে তারই লেখা আজকে ঈশ্বরী পাখি হতাম বইটির প্রকাশনা। বইটি মনে হয় আমার বই গল্পকথার সাথে একসাথে বেরিয়েছিল, তো সেজন্য তার সাথে আমার একটু পরিচয় ছিল। আর খুব সুন্দর করে বইটা রাজিয়া প্রকাশন থেকে আমাদের অধ্যাপক প্রকাশ করলেন। তো সেই সাথে আমাকে আজকে একটা ধন্যবাদ প্রাপ্য আছে সৈয়দা করিমুন্নেসা আর স্বামী জয়নুল আবেদিন, শিল্পী জয়নুল আবেদিনকে উনি আমারও একটা বই প্রচ্ছদ করেছেন, যেটা সবাই খুব প্রশংসা করেছেন। তো ওনার হাত ভালো, খুব মানে নিপুণ হাতে প্রচ্ছদ হয়, তাকে আমার আন্তরিক ধন্যবাদ। করিমুন্নেসা একজন ইয়াং মানুষ, তার নিশ্চয়ই আমাদের চট্টগ্রাম একাডেমিতে তার কর্ম আমাদেরকে আনন্দ দান করবে, আমাদেরকে সমৃদ্ধ করবে। আজকে আমি তাকে আবার অভিনন্দন
শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই মঞ্চে যারা আছে সবাই আমার পরিচিত সবাইজন সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি রাশেদ ভাইয়াকে আমাকে এখানে এসে কিছু কথা বলার সুযোগ দিয়েছে। তো সকলকে ধন্যবাদ। সবার মঙ্গল হোক, শুভ হোক, শুভ সপ্তাহ। অনেক অনেক ধন্যবাদ আমাদের দিদি অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, বিশিষ্ট প্রাবন্ধিক, কলাম লেখক এবং চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য। এবারে বিশিষ্ট প্রাবন্ধিক লেখক, চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য প্রীতিশ রঞ্জন বড়ুয়া। মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি ডক্টর আনোয়ার আলম, অধ্যক্ষ আজিতা দত্ত সহ রাশেদ ভাই, অন্যান্য যারা আছেন এবং আমাদের আজকে যে প্রকাশনা উৎসব হচ্ছে যাকে দিয়ে স্যার, যাকে সুইস সম্মাননা দেওয়া হচ্ছে এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে যথাযথ শ্রদ্ধা নিবেদন করছি। মূলত এখানে যে আলোচনাগুলি হয়, আমরা যারা দর্শক হিসেবে আসি, আমরা সংযুক্ত করি, অনেক কথা আমরা শুনতে পাই যেগুলো আমাদের বলতে জানতে পারি। 14 তারিখ একটা আলোচনা এসেছিলাম, সেগুলো অনেক কথা আলোচনা করেছেন, যেটা হাঁটতে হাঁটতে চলতে যখন করে যাচ্ছিলাম, যে কথাগুলি আমরা জীবন থেকে জানতে পেরেছি। কবিতা যারা লেখে তারা তাদের একটা মনের ভাব যে প্রকাশ করে কবিতার মাধ্যমে, সেটা পড়ে আমরা খুব পুরোপুরি হই। কবিতার যে স্নিগ্ধতা সেটা আমাদের দ্বারা সময় ছায়া দেয়। আমরা কবিতাকে সেগুলো সবসময় কাছে থেকেও বা দূর থেকেও শ্রদ্ধা নিবেদন করি। আমরা আজকে রেসপেক্ট জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি সেই পরিবারকে, যে পরিবারে অনেকগুলি লেখক বা শাস্ত্রের চর্চা করে লোকজন আছে। এরকম পরিবারের দরকার। ঘরে ঘরে যদি এরকম পরিবার সৃষ্টি হয় এবং লেখক সৃষ্টি হয়, সৃজনশীল মানুষ সৃষ্টি হয়, আমাদের সমাজে দুর্বৃত্তায়ন আছে, সেই হয়তো দুর্বৃত্তায়ন থেকে আমরা মুক্ত হতে পারবো। ও সেজন্য আমি রাশেদ ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাই সবসময়। তিনি যে এখানে একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে, সবসময় যেটা আলোচনা বা কথা বলা, এইভাবে যদি আমরা যারা প্রতিক্রিয়াশীল দেওয়া আছে তাদেরকে যদি আমরা এই জায়গায় নিয়ে আসতে পারতাম, হয়তো আমাদের এই সমাজটা যে একটা মরিচিকার দিকে যাচ্ছে সেখানে আমরা ফিরে আসতে পারতাম। ধন্যবাদ জানাই চট্টগ্রামকে, ধন্যবাদ যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত আছে তাদেরকে। আজকে যে আমরা দাঁড়িয়ে যে চট্টগ্রামের জীবন সদস্য এবং পৃষ্ঠপোষক সদস্য হয়েছে, আমাদের জীবনের স্বাগত। আমরা সবাই এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছি। রাশেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তারা যে সবাইকে সম্পৃক্ত করা, কাছে টেনে আনা, লেখাকে উদ্বুদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অব্যাহত রাখুক। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। অনেক ধন্যবাদ লেখক প্রীতিশ রঞ্জন বড়ুয়া। এবারে আমাদের ফজল ভাইকে একটু কষ্ট দেব। ফজল ভাই আমাদের চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য, ক্রেতার ব্যক্তিত্ব ফজল হোসেন। তাকে অনুরোধ জানাচ্ছি একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য। আসবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজল হোসেন। ধন্যবাদ রাশেদ ভাই আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে এখানে কথা বলার উপযুক্ত এখানে যে বিষয়গুলো রয়েছে, আমি ওই বিষয়ের আমার কাছে খুব একটা নাই, তারপরেও আমাকে ডাকা হয়েছে, সেজন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি রাশেদ ভাই, চট্টগ্রাম একাডেমি এবং এখানে যারা সম্পৃক্ত আছেন সবাইকে। আজকে আমি আসলে নিউজটা দেখেছিলাম ফেসবুক, যে ওই নামটা আমাকে একটু আকর্ষণ করেছে। আমি চিন্তা করলাম আমি অনেকদিন ধরে আসার চেষ্টা করলেও আসতে পারি না, আমার শরীর অতটা আরাম করে না। তারপরে আমি চিন্তা করলাম আজকে যাই, সবার সাথে
সেলিমার আত্মীয় ছোট বোন, এটা আমি জানতাম না। আমার সাথে আগে ওইভাবে আপনাদের সাথে পরিচয় ছিল, আমার সাথে খুব একটা পরিচয় হয়নি। যাই হোক, আমি খুব খুশি হয়েছি এবার বইগুলো বের হচ্ছে। এবং রাশেদ ভাই এই চট্টগ্রাম একাডেমি না করলে আমার মনে হয় এত লেখক বের হতো না। উনি আমাকেও লেখক বানিয়েছে। আমি অবাক হয়ে গেছি। আমার বন্ধু মিনা আলে আমার ও আমার পড়াশোনা অনুষ্ঠানে বলছিল পছন্দ পড়ে এটা এটা তো আমি বিশ্বাস করি। যাই হোক, উনি আমাকেও বানিয়েছেন এবং এরকম হাজার হাজার না, আমার মনে হয় লক্ষ লক্ষ লেখক আমি তৈরি হয়েছি। আমি আজকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি থেকে এই ধরনের আরো বই লিখে আরো কাজ জীবনসঙ্গী জয়নুল আবেদীন তার থেকে উৎসাহ পাবেন। তিনি নিশ্চয়ই এই ব্যাপারে সহযোগিতা দিয়েছেন বিধায় আমার মনে হয় এইসব জিনিসগুলো বের হচ্ছে। উৎসবটা আসলে চমৎকার হয়েছে, খুব ভালো লেগেছে। যাই হোক, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ডাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রিয় ফজল ভাই। আসলে ফজল ভাই উদার প্রকৃতির একজন মানুষ, মনটা তার বড়। তিনি আমাদের চট্টগ্রাম শহরে উচ্চারণ আবৃত্তি এইসব বিষয়ে দীর্ঘদিন কয়েকটা যুগ তিনি পার করছেন, সবাইকে হাতে ধরে তৈরি করছেন। আর লেখালেখির বিষয়টা হচ্ছে আমি তাকে লেখালেখিতে উৎসাহিত করেছি, এটা ঠিক আছে। আর একটা বিশাল বড় একটা বই বেরিয়েছে চট্টগ্রাম নেতারের দিনগুলো, স্মৃতিময় দিনগুলো। এই বইটা একটা ইতিহাস বলা যায়, চট্টগ্রাম নেতারের ইতিহাস এবং চট্টগ্রামের সংস্কৃতিরও একটা ইতিহাস এই জায়গায় তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে ফিরে এসেছে। এবারে জিএম জহিরুদ্দিন, চট্টগ্রাম একাডেমির জীবন ও পৃষ্ঠপোষক সদস্য কবি জিএম জহিরুদ্দিন, তাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে অভিনন্দন জানানোর জন্য। সৈয়দা পরিমন্যাসাকে অভিনন্দন জানাচ্ছি। প্রকাশনা উৎসব ও শরীর সমাগম অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট সম্মানিত গুণীজন, সাথে উপবিষ্ট আমাদের প্রিয়জন, সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমাদের মাঝে সৈয়দা করিমুন্নেসা, চট্টগ্রাম একাডেমির পৃষ্ঠপোষক জীবন সদস্য হিসেবে ওনাকে আগমন, ওনাকে সেজন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং সেই সাথে ওনার যে কাব্যগ্রন্থ যদি পাখি হতাম, আসলে নামখান বের করেই এটা শুনতে অনেক ভালো লাগছে এবং সুন্দর লাগছে, একটু অনুভূতি কাজ করছে। আমার বিশ্বাস ওনার এই যদি পাখি হতাম এই কাব্যগ্রন্থের মাধ্যমে ওনার কাব্যটা আকাশে চলে যাবে, পাখি হয়ে দূর দূরান্তে চলে যাবে, মানুষের হৃদয়কে স্পর্শ করবে এবং বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ কবি জিএম জহিরুদ্দিন। বৃহস্পতি আজকে আমার প্রথমে বলেছে আজকের দিনটা আমাদের জন্য আনন্দের দিন। ভাই গান এটা আর কতক্ষণ বাজবে? গানটা একটু সাইলেন্ট করতে হবে, এটা কোথাও অনুষ্ঠান গেলে
গানটা সাইলেন্ট করতে হবে, গানটা না, কি টোনটা রিংটু। আমরা প্রথমে বলেছি আজকে দিনটা হচ্ছে আনন্দের দিন। প্রকাশনা উৎসব মানে আনন্দের, আর জীবন ও পৃষ্ঠপোষক সদস্য হিসেবে তার যে এখানে আগমন সেটাও আনন্দের। কিন্তু পাশাপাশি আমাদের আজকের দিনটাও একটু বেদনার দিন। বেদনার দিন হচ্ছে আমাদের চট্টগ্রাম একাডেমির মহাপরিচালক জাহাঙ্গীর মিয়ার শ্বশুর মারা গেছে আজকে। তিনি উপস্থিত, তিনি আসতে পারেননি। দুদিন আগে চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক জিনা চৌধুরীর মা মারা গেছে, তিনি অনুপস্থিত, তিনি ফেরিতে আছেন। চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক আমিনুর রশিদ কাদের নিজে অসুস্থ, তিনি আসতে পারেননি। চট্টগ্রাম একাডেমির পরিচালক এস এম আব্দুল আজিজ, তার স্ত্রীকে নিয়ে তিনি ডাক্তারের কাছে গেছেন, এই জন্য তিনি আমাকে ফোন দিয়েছেন, আসতে পারছেন না, তারও একটা বেদনা। চট্টগ্রাম একাডেমির পরিচালক বিপুল বড়ুয়া, তার স্ত্রীকে নিয়ে থেরাপি গেছেন, তিনি করতে পারেন না। আমাদের এইগুলো হচ্ছে আজকের দিকটাই এরকম সমস্যা তৈরি। তো সবেদন নির্মলী নেসারাবু দেশে পৌঁছেছেন চট্টগ্রাম একাডেমির সাথে মহাপরিচালক। তিনি আসার কারণে অন্ততপক্ষে আইডিকে বিপদা রশিদ ভাই আসছেন, সম্মানটা রক্ষা হয়েছে আমাদের। এইবার আমি নেসার ভাইকে অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। প্রাবন্ধিক নেসার। চট্টগ্রাম একাডেমি সুবর্ণ জয়ন্তী, এই শুভ সময়ে, এই শুভ কালে যাকে আমরা আমাদের কাছে দিয়েছি তিনি সৈয়দা করিমুন্নেছা, তাকে অভিনন্দন। তাকে ঘিরে যে আজকের এই অনুষ্ঠানের অনেকগুলি পর্ব, সেই যদি পাখি হতাম, মানে একটা যদি পাখি হতাম, অনেক কিছু, অনেক মেসেজ। এই যদি পাখি হতাম, তেপান্তরের ওপারে যেতাম, খুঁজে দিতাম তারে, কিন্তু ইতিমধ্যে সে তাকে খুঁজে নিয়েছে। অনেক 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 কিছু বলা যায় এখানে, তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমি শুধু একটু অন্যদিকে যাই। এই পরিবেশ সম্বন্ধে রাশেদ ভাই বলেছেন, আপনারাও অনেকে জানেন। একটু শিকারের দিকে যাই। আপনারা জানেন যে পাইকেশ্বরের পরিষদে ছিলেন আক্তার শাহ। সেই আক্তার শাহ পরিবারের আধ্যাত্মিকতার ধারাবাহিকতা, এই পরিবার আধ্যাত্মিকতা এবং সংস্কৃতি এবং কবি সাহিত্যিকের যে কথাগুলা, একজন কবি একজন সাহিত্যিক সে তার আধ্যাত্মিকতার অনেক অনেক উঠতে থাকে। আপনারা জুরবানের কথা শুনেছেন। 1757 সালে জুরবান চন্দ্র অভিযান লিখেছিলেন, আর বিজ্ঞানীরা ঠিক 200 বছর পরে 1957 সালে চন্দ্র অভিযান যায়। তদ্রুপ একজন কবি একজন সাহিত্যিকের সে দূরদৃষ্টি এবং তাদের যে সীমারেখা, সেটি অসাধারণ। সেটি আধ্যাত্মিকতা অনেক 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 গভীর। একজন কবির কাছে যে আধ্যাত্মিকতা না থাকে, তার কল্পনা শক্তি ও বহরতা অতদূর গভীরে যায় না। কারণ একজন কবি কল্পনা করে, কল্পনা ঘুরে উড়ায়, বিজ্ঞানীরা বাস্তবায়ন করে। একজন কবি যা দেখে সমাজের অন্যদের দিকে হয়তো সেই দৃষ্টি যায় না। একজন কবি সাহিত্যিক তারা সমাজের পথ প্রদর্শক হয়, তারা সমাজকে পথ দেখায়। যে আজকে আমি প্রথমে বলছি, পুরো একটা পরিবার, তারা সাহিত্যিক পরিবার, তারা একটা আধ্যাত্মিক পরিবার, তারা আমি মনে করবো একটি সাদা মনের মানুষ না হলে লেখা আসে না। এবং তাদেরকে চট্টগ্রাম একাডেমি পেয়েছে, চট্টগ্রাম একাডেমি তাদেরকে পেয়ে যে আমরা পরিবারে তাদের পরিমণ্ডলের মধ্যে আমাদেরকে পেয়ে আমরা আনন্দিত, আমরা গর্বিত। তাদেরকে আবারও ধন্যবাদ, আবারও
একাডেমি, আমরা যারা চট্টগ্রাম একাডেমির সদস্য ফজল ভাইও আছে এখানে, সেই সময় কখন প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বিরূপ পরিবেশে দাঁড়িয়ে তখনকার কিছু উদ্যম তরুণ রাশেদ ভাইয়ের নেতৃত্বে একই গঠন করেছিল চট্টগ্রাম একাডেমি। নতুন শতাব্দীর উষালগ্নে নতুন সূর্য উদয়ে সেই চট্টগ্রাম একাডেমি তার সূর্য নীলাভ লালাভ আঁকা পুরো লালাভ যে উদয়িত হয়েছিল, সেটি আজকে 25 বছর পূর্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা পালন করব অতি সত্তর সেই সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীর এই কালে যে তাদের নাম লেখলাম, যে আমাদের করিমুন্নেসা আমরা পেয়েছি, সেটি আমাদের একটি ইতিহাসের আকর। আমরা চট্টগ্রাম একাডেমি ধন্য হয়েছি, তার বই আমি বারবার বলছি, ইস যদি পাখি হতাম। সেটা আমাদের মনে একটা আবেগ, আমাদের একটা আকাঙ্ক্ষা, আমাদের একটা পরিবেশ যদি হয়, ইস আমি যদি পাখি হতাম। আমিও চাই, ইস আমি যদি পাখি হতাম, সমাজকে গড়িয়ে দেখতাম, পৃথিবীটা দেখে আসতাম। আবারও করিমুন্নেসার জন্য শুভকামনা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শিল্প সমিতি পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক এবার এই আলোচনায় অংশ নেবেন আমাদের প্রিয় দিদি, প্রখ্যাত শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইত্যাদি। আসবেন প্রফেসর ইত্যাদি। চট্টগ্রাম একাডেমির আয়োজনে কবি সৈয়দা পরিবেশনায় কবিতার বই যদি পাখি হতাম, এই বইটির প্রকাশনা অনুষ্ঠান আজকে। এবং সেই সাথে আমরা যে বিভিন্ন মানুষকে চট্টগ্রাম একাডেমির জীবন সদস্য এবং সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এর প্রেক্ষিতে তাকে সম্মাননা জানাবার আয়োজনটুকু আজকে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন কাজের মানুষ ডক্টর আনোয়ার আলম। মঞ্চে বসেছেন একই পরিবারের 4 জন আলোকিত জন, যারা সৃজনের মননে, পোশাকে, আশাকে, আচার আচরণে বিশেষ একটি ব্যঞ্জনা প্রকাশ করে থাকেন। আপনারা নিশ্চিত উপলব্ধি করতে পারেন তাদের কথাবার্তায়, পোশাকে, আশাকে, চলনে, বলনে, সামগ্রিক জীবনযাপনে। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত রয়েছেন আজকে বইয়ের লেখক। তাদের বইয়ের সময় শ্রেণীকক্ষে আমি পাঠদান করার সুযোগ পেয়েছি। সে আজকে আমার গৌরবের ধন, কারণ একজন শিক্ষক তখনই নিজেকে গর্বিত মনে করেন যখন তার হাতে গড়া একটি ছাত্র কিংবা ছাত্রী শিক্ষককে ছাড়িয়ে অনেক উঁচুতে অবস্থান নেই। সৈয়দা পরিবর্তন সেরকম একজন ব্যক্তি। আজকে তার বইটি প্রকাশনা অনুষ্ঠান, তাকে অভিনন্দন জানাচ্ছি। সাথে আছেন তাকে পরামর্শ দায়ক, তাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন সর্বক্ষণে আরেকজন শিল্পী মঞ্চে আছেন আমাদের প্রকৃতির মানুষ, বিচার মানুষ, তিনি চট্টগ্রাম একাডেমির সাবেক মহাপরিচালক। পাশে রয়েছে কথায় চিন্তায় চেতনার একজন প্রাবশ্যীয় মানুষ বলে যাকে আমি মনে করি। উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সকলকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। রাশেদ কিছুক্ষণ আগে অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত না থাকা সম্পর্কে বলছেন। আমারও অনুপস্থিত থাকার কথা। আমিও ভীষণ অসুস্থ, কিন্তু
বলেছেন যে ইস যদি পাখি হতাম, আমাদের ইচ্ছার কোন সীমা পরিসীমা নেই। আমরা অনেক সময় কবিতাতে শুনছি, মা যদি তুমি হও রাজি, আমি হব খেয়াল ঘাটের মাঝি। রবীন্দ্রনাথের একটা শিশুতোষ কবিতা। কাজী নজরুল ইসলাম লিখছেন, আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি গান। আমাদের ইচ্ছার কোনো সীমা পরিসীমা নেই। তবে আমি ইস যদি পাখি হতাম, আমার মনে হয় শিরোনামটির একটি ব্যঞ্জনা রয়েছে। ব্যঞ্জনাটুকু এরকম যদি আমি ব্যাখ্যা করি, আমাদের চিন্তার একটা বড়তা আছে, আমাদের চিন্তার সীমাবদ্ধতা আছে, কুসংস্কার আচ্ছন্ন আমরা। কিন্তু পাখি হচ্ছে মুক্ত, স্বাধীন, সেই স্বাধীন চিন্তার প্রতিনিধিত্ব করছে, মুক্ত আকাশে ডানা মেলে উঠছে। এবং আমাদের মন মানসিকতা যেন আমরা সে পাখির মতো মুক্ত মনে শুদ্ধ চিন্তার, আধ্যাত্মিক চিন্তার দিকে আমরা যেন আগ্রসর হতে পারি, সেটা একটা হয়তো এই কবিতার বইটির শিরোনামে হতে পারে। এখানে উপস্থিত রয়েছেন যে পরিমণ্ডল সহকারের যে ত্রিপল সাহা, শিল্পী মানুষ, ক্যানভাসের রং দিয়ে সে আপন মনের মাধ্যমে মিশিয়ে পরিমণ্ডল সহ পাঠিয়েছে, তাকে দেখতেও ভালো লাগছে। তো পরিমণ্ডল মধ্যে আমরা লক্ষ্য করেছি দুটো সত্তার দিকে, একটা তার শিল্পী সত্তা, যে সত্তা দিয়ে ছোটবেলা থেকে কোলের কাছে খাতা রেখে আপন মনে ছবি এঁকে চলেছেন। তার চিন্তা ভাবনা, প্রকৃতির কথা, ফুলের কথা, পাখির কথা, সার কথা, সবগুলিকে তিনি রং তুলি দিয়ে রেখেছেন। পাশাপাশি তিনি কিন্তু কবিতার চর্চা করেছেন। দুটোর মধ্যে কিন্তু সৃজনশীলতা আছে। সৃজনশীলতা না থাকলে শিল্পী কখনো রং তুলি দিয়ে বিরাট ক্যানভাসে নিজের মনের মাধুরী মিশিয়ে তার অনুভূতির প্রতিফলন ঘটাতে পারেন না। তেমনি ভাবে যারা সাহিত্য সংস্কৃতি চর্চা করেন, তাদের ভিতরে সৃষ্টিশীলতা যদি না থাকে, সৃজনশীলতা, সৃষ্টির উন্মাদনা যদি না থাকে, তাহলে কখনো তারা সাহিত্য সৃষ্টি করার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। কাজে আমরা দেখেছি পরিপূর্ণের ছোটবেলা থেকেই নিজের অরিজিনালিটি দিয়ে, আমি যখন সরকারি কলেজের দোকান প্রিন্সিপাল হয়েছি, আমি প্রিন্সিপালের পক্ষে বসতাম না। আমি শুধু গিয়ে দেখতাম শিক্ষার্থীরা কিভাবে ক্যানভাসে নিজেদের মনের ব্যঞ্জনাটুকু ব্যক্ত করছে। আমার কাছে অসাধারণ লাগতো। তখন আমি মনে মনে চিন্তা করি যে আমি কি হয়তো 200টা কোশ্চেন উত্তর শিখে দুবার আমি মাস্টার ডিগ্রি অর্জন করেছি, কিন্তু এদের তুলনায় তো আমি কিছু না। আমি নিজের সৃজনশীলতা দেখি, তার পরীক্ষায় পাস করি। কিন্তু এই প্রজ্ঞা সাহিত্য শিল্পী যারা আছে, তাদের একটা প্রতিভা, তারা নিজস্ব স্বকীয়তা দিয়ে নিজের ভাবনাগুলোকে তারা নিজের ভাষায়, কথায়, কখনো রংতুলির মাধ্যমে দিয়ে প্রকাশ করে থাকেন। এবং রাশিদ যে কথাটুকু বলেছে, আসলে কবি সাহিত্যিকরা, শিল্পীরা সব কথা বলেন না। যারা পড়েন, যারা দেখেন, তারা নিজের মতো করে ভেবে নেন। একটা বইতে পড়েছিলাম শিল্পী নন্দলাল বসু, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা ছাগলের ছবি এঁকে পাঠিয়েছেন এবং মন্তব্য করতে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে ছাগলের ছবিটা দেখে তাকে কদর্য বলে বলেছেন, কিন্তু যেহেতু তিনি কবি সত্তা, তার মধ্যে শিল্পী সত্তা, তিনি বলেছেন এই কদর্যতার মধ্যে যে অরূপের মধ্যে আছে, সেই কথাটা বের করে নেওয়াই হচ্ছে যারা দর্শক, যারা পাঠক, যারা শ্রোতা, তাদের কাজ। কবি, সাহিত্য শিল্পীরা সবকিছু করা যায়। যেমন আমরা এখানে বলছি পরিবর্তন তার ছোট নাতি দীর্ঘ কবিতা বলতে এমন এমন কবিগুলি বাক্য তিনি সংযোজন করেছেন, সেগুলির অর্থ আমার মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেমন তারা এই জায়গাটা বুঝতে পারেনি, আমাকে রাশেদ করে বোঝাবে অথবা পরিবর্তন মানে চট্টগ্রাম কবিতাটা, পাহাড় ভালো না সমুদ্র, যদি জানতে চায় কেউ পাহাড় আমার নির্ভরতা, পরের লাইনটা বুঝছি না, পা ডুবিয়ে বাদ দেব না। এই কথাটুকু সৈয়দ করিম
পারি না। আমি আবার বলছি, পাহাড় আমার নির্ভরতা, পা দিয়ে বাদ দেব না। এগুলি কবিরা আমাদেরকে বুঝিয়ে দেন। এখন কাজে রূপের আড়ালে যে অরূপটুকু আমরা বুঝি না, সেই অরূপটুকু বুঝিয়ে দেওয়ার কারণে হচ্ছে কবিতা। তো এর আগে একটি বই তিনি লিখেছেন, সেই বইটার বলতে আমি কিছু বলার সুযোগ পেয়েছিলাম। সেই বইটার শিরোনাম ছিল খুব সুন্দর, হলুদ ফুলের প্রথম বই দেখে দিতে হচ্ছে না। এরপরে শব্দে আঁকি, আমরা আঁকি কি শব্দে? আমরা আঁকি রং দিয়ে ক্যানভাসের উপরে, কিন্তু শব্দে দিয়ে তিনি কবিতারও ছবি গেছেন। শব্দ দিয়েও যে ছবি আঁকা যায়, আমরা কবিতা পাঠে তা বুঝতে পারি। আমরা দুই পদন্তির কথার মধ্যে পড়ছি, যে কবিতা শুনতে জানি না সে ঝড়ের আত্মরাগ শুনতে পারে, যে কবিতা শুনতে জানি না সে আজীবন কৃতদাস হয়ে থাকে। কি সুন্দর কথা! সে আজীবন কৃতদাস হয়ে থাকবে, তার মধ্যে মুক্তি চর্চা থাকে না, যারা কবিতা রিয়েলাইজ করতে পারে না। আমাদেরকে কবিতা পাঠ করে সেগুলি বোধগম্য হওয়ার জন্য নিজস্ব ভাবনা, নিজের ইন্টারপ্রিটেশন, নিজের ব্যাখ্যা আমাদেরকে নিজেকেই বুঝিয়ে দিতে হবে। তো কবিতাগুলি অত্যন্ত স্বল্প পরিসরে, পাঠে আমাদের কোনো বিরক্তি উৎপাদন করে না। তো কোনো কোনো কবিতা আমার ভালো লেগেছে। তো তুমি বলে ফেলেছো ভায়া, আমি বলতে চেয়েছিলাম এই ভায়া কবিতাটা সম্পর্কে। আমি খেয়াল করছি যে ভাইয়ের কথা তারা বলছেন, তাদের পরিবারের প্রত্যেকে প্রায়শ শ্রদ্ধায়, ভালোবাসায় তাদের ভাইয়ের কথা বলছেন। একজন ভাই তাদের ভাই বোনদের, তাদের পরিবারের মধ্যে কতখানি জায়গা করে দিলেন, এটা বোঝা যায় প্রতিনিয়ত তাদের স্মৃতিচারণের পর। আমি প্রায় তাদের কাছে তাদের ভাইয়ের কথা আলিশার কথা শুনি। ওদের লাইনটা তো সুন্দর লিখেছে, বিজ্ঞান যদি খুব অগ্রগতি হতো, ভাইয়ার মতো মানুষকে বাঁচিয়ে রাখা যেত। এই যে একটা আত্মনাথ, ভাইয়ের প্রতি তাদের যে একটা মমত্ববোধ, শ্রদ্ধা, ভালোবাসা, তারা চাইছেন তার ভাই তাকে তাদের স্মৃতির কথা জাগরিত করে, এবং বিজ্ঞানের কথা তারা এখানে বলে এসেছেন। ওই কবিতাটা আমার অনেকটা ভালো লেগেছে। কবিতাটা, আচ্ছা, এই কবিতাটা কি হলো? যুদ্ধবাজ পায়রা। যুদ্ধবাজ পায়রা, পায়রা আমাদের কাছে কি? শান্তির প্রতীক। প্রতিটি অনুষ্ঠানে বেলুনের রঙের সাথে সাথে পায়রাও দিয়ে দেওয়া হয়, কারণ আমরা সবাই শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা বিবাদ চাই না, আমরা চাই সৃষ্টিশীলতা। এই যে পায়রাও যে মাঝে মাঝে যুদ্ধবাজ হয়ে ওঠে, আমাদের চিন্তার বিপরীতে চলে যায়, সেই কথাটুকু করে বলেছে। তাকে যুদ্ধবাজ পায়রা করে যায়, তাদের একটি ডিজাইন করে শেষ করে দেবো। এখান থেকে ওখানে ছোটাছুটি, দিক বিদিক সংজ্ঞাহারায়, এর পথে কৃষ্ণ কালো, ও পথে বরফের ফুলখানি। এই কিছুদিন আগেও বাচ্চার মৃত লাশের উপরে পজিটিভ দেখায় শান্তি ও পুরস্কার। পুরস্কার নয়, পরিষ্কার দরকার বলে সাধুবাদ জানায় আমরা আসি। শান্তির পায়রা বোমার উঠতে আর পায়রা হলে শান্তির ডেফিনিশন করতে চায়, তাই ভগবান বিষ্ণু এখন শান্তির ডেফিনিশন করতে যাচ্ছে। এখন শিক্ষার ডেফিনিশন করতে যাচ্ছে না। আমাদের দীর্ঘদিনের শিক্ষা সম্পর্কে আলোচিত যে ভাবনাটুকু, যে শিক্ষা মানুষকে মানবিক করে, কিন্তু আমাদের বিগত দিনের কথা আমরা বুঝতে পারছি সেই শিক্ষা আমাদের কতটুকু অমানবিকে পরিবর্তন হয়েছে। কাজে সব কিছু ডেফিনিশন করতে যাচ্ছে। তার শান্তির প্রতীক যে পায়রাটা, তারও ডেফিনিশনটা করতে গিয়ে সে যদি বোমারও পায়রা হয়, এই যে দুঃখের বিষয়, কষ্টের বিষয় কিছু হতে পারে না। পরিবর্তন সরকার এই কবিতাগুলো বেশ সুন্দরভাবে প্রকাশ করেছেন। তো আমি আর বিশেষ কথা বলছি না। আমি সৈয়দা পরিমন্দা স্যার সৃজনশীল জীবন যাপনের উপলব্ধ কামনা করছি। কারণ এখানে তো যে কথাটুকুর আসলে বারবার বলে লিখতে গেলে পড়তে হবে, শব্দ ভান্ডার বাড়াতে হবে, কোন জায়গায় কোন শব্দটা চয়ন করলে সেই শব্দটার একটা অর্থ বহ হতে পারে, পরবর্তী লাইনগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকতে হবে, যাতে করে কবিতার যে মেসেজটুকু এটা যেন আমাদের ভিতরে একটা ভাঙির সৃষ্টি না করে, একরকম একটা ধারাবাহিকতা
যুদ্ধের পক্ষে বলবো না শান্তি পক্ষে, আমি কি শান্তির পায়রার পক্ষে বলবো না বোমারু পায়রা। এই কথাটা আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে, একটা মেসেজ যেন আমাদের পাঠকের সঙ্গে আমরা তুলে ধরতে পারি। সেজন্য প্রয়োজন প্রত্যেকটি কবিগুলির মধ্যে চিন্তার একটি ধারা পালন করা। চিন্তার ভিতরে যেন পরিচ্ছেদ না আসে, চিন্তার ভিতরে পরিচ্ছেদ করে তাহলে আমাদের কবির যে বিষয়গুলো সেগুলো আমি সকলে মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসলে সুস্থ থাকাটাই হচ্ছে যে আমি সবসময় বলতাম আমি ডাক্তারের কাছে যাই না, কিন্তু এখন এমন ডাক্তারের কাছে যেতে হচ্ছে যে দাঁড়িয়ে কোনো বয়স নেই। আমার এই বয়সে আমি খুব কিন্তু ডাক্তারের কাছে যাই, বিশেষ করে এলোপ্যাথি ওষুধ আমি খাই। আমি সবচেয়ে বড় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে এখন ডাক্তারের কাছে না আসলে পরে ইকোকার্ডিওগ্রাম করলাম কালকে। আমার পাশে যে ডাক্তার বাবু বলছে কাকিমা করা পড়েছে, আর সাথে রাখতে হবে কবি সাহিত্য সাংস্কৃতিক মানুষের সাথে যারা আমার হৃদয়ের অন্ধকারকে দূর করে আলো অনেক অনেক ধন্যবাদ আমাদের দিদি প্রফেসর রীতা দত্ত। তিনি বরাবরই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ হাফ ম্যান হাফ এক্সপ্রেশন। মানুষ যা ভাবে তা প্রকাশ করতে পারে অর্থে। কবিরা থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেকটা ভাবনার মধ্যে একটা ধারাবাহিকতা দরকার, চিন্তার ধারাবাহিকতা, যেন বৈপরীত্য এখানে ঢুকে না পড়ে। খুবই একটা শিক্ষণীয় বিষয়। আমাদের ছেলেরা করিমুন্নেসা ডালিয়া তার উদ্দেশ্যের কথাটা শুধু বললেন, আমাদের সবার উদ্দেশ্যে প্রফেসর রীতা দত্ত এই কথাটা বলেছেন। আমরা ছেলেদের ডালিয়ার কথা শুনবো, কিন্তু সে সবাইকে কৃতজ্ঞতা জানাবে, ধন্যবাদ জানাবে। সবার শেষে আমরা এদের কথা শুনবো। আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক চট্টগ্রামের আলী সাবেক মহাপরিচালক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর আনোয়ার। আজকে যে আমি অভিনন্দন জানাচ্ছি তিনি যে জিনিস তারা বলেছেন, চট্টগ্রাম একাডেমির একটা মাহেন্দ্র খুলে আমাদের সাথে যুক্ত হলে জীবন শুরু হয়েছে। একই সাথে তার কবিতার বইয়ে আলোচনা লিখেছেন। আমি প্রথমে সবার কাছ থেকে একটা করতালে আশা করছি। মঞ্চ আলো করে যারা বসে আছেন, আমি আর নাম বলে সময় কেমন করতে যাচ্ছি না। আমরা আলোচনা শুনছিলাম রীতাদির চমৎকার ভাবে কিছু কথা বলে গেছেন, কিছু বার্তা দিয়ে গেছেন, যেগুলো রাশিদ আবার বিশ্লেষণ করেছেন, যেহেতু রাশিদ নিজেই একজন। একটা কথা হঠাৎ বিদ্রোহীর কথা শুনতে শুনতে আমার মনে পড়লো, অতি সম্প্রতি আমি রোকেয়ার সাথে বনলতা সেন দেখতে গিয়েছিলাম। এই ছবির দৃশ্যটা হঠাৎ করে আমার মনে পড়লো একটা দৃশ্য। জীবনানন্দর মা কুসুম কুমার, তিনি একটু কবি ছিলেন, তিনি রান্না করছিলেন। ওখানে একজন প্রকাশক এসছে, বলছেন আপনার কাছ থেকে কবিতা চাই। তিনি এমন একজন কবি, তিনি কিন্তু রান্না করছেন আবার মুখে মুখে কবিতার চরণ করে দিচ্ছেন। এটি হচ্ছে একেবারে বিধাতা প্রদত্ত একজন কবি। আমরা আরেকটা দৃশ্য দেখছি, জীবনানন্দ সেন তিনি একটা চিঠি পড়ছেন, রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি। সেই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর নেতিবাচক বিশ্লেষণ করেছেন। অর্থাৎ জীবনানন্দ সেন যার কবিতা আমাদের কাছে বড় বিশ্ব, তিনিও কিন্তু
ধাক্কা খেয়েছে একজন মহান কবির কাছে। অর্থাৎ লিখতে গেলে ধাক্কাটা খেতে হয়, ধাক্কাটা খেলে লেখনে আরো পুনরুদ্ধার হয়। যে বার্তাগুলো ইত্যাদি দিলেন সেগুলো আমি মনে করি পড়ে তার যোগ্য এবং সেগুলো সে ধারণ করবে, লালন করবে। আমি একটু অন্যভাবে ওকে একটু উৎসাহিত করার জন্য আমি বইটা পড়েছি ভালোভাবে, পড়ে বিশেষ করে আমার মনে হয়েছে একজন শক্তিমান কবি যখন রাশিদ তাকে কবিতার বই প্রকাশের জন্য উৎসাহিত করেছে, নিশ্চয়ই তার ভিতরে সেই প্রতিভাগুলো আছে। সেই প্রতিভাগুলো আছে দেখে রাশিদ্র তাকে উৎসাহিত করেছে। তিনি আগে তিনি চিত্রশিল্পী, যিনি চিত্রশিল্পী তার মনের ভিতরে মাত্র কবিতা থাকে, কবিতা আঁকা থাকে। তো আমার কাছে আমরা জানি যে কবিতার যথার্থ সংজ্ঞা কিন্তু কঠিন, নানাভাবে নানাজন ব্যাখ্যা করেন। সেটা একটু আলোকপাত করলাম আপনাদেরকে বর্ণনা দাসের ছবির কথা বলে। এখানে আমি দেখছি যে আমাদের বিভিন্ন মনীষী কবিতাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন এবং আমরা জানি যে কবিতা আমাদের সংস্কৃতির একটা অঙ্গ। এবং আমার কাছে মনে হয় সেদিন আসে জানে আমি প্রথমে কবিতা লিখতাম, একটা সময় আমার কাছে মনে হলো কবিতার মাধ্যমটা খুবই শক্তিশালী, এখানে প্রচুর পড়াশোনা করতে হয়। যে পড়াশোনা করাটা আমার কাছে সম্ভব হচ্ছিল না এটি শিক্ষা প্রতিষ্ঠান চালানোর কারণে, এই জন্য আমি কবিতাটা ছেড়েই দিলাম। যে এই জায়গাটা কিন্তু অত্যন্ত কঠিন, অর্থাৎ কবিতার জায়গায় যারা আসবেন তারা কিন্তু এটি মনে মনে প্রস্তুতি নিয়ে আসবেন যে এটি এমন একটা মাধ্যমে যাচ্ছি যে মাধ্যমটা সবচেয়ে শক্তিশালী। এটি আমার মতে, আপনাদের মনে কি সেটা জানি না, এটাতে কিছু মেসেজ কিন্তু দিয়েছেন তার ব্যাখ্যায়। তো আমার কাছে যেটি মনে হয়েছে কবিতা, যেটি আমি মনে করি যে একটা রং, কবিতা হেমন্তের যে পাতা ঝরা তার সাথে একটা সম্পর্ক কবিতার আছে। তা আমার কাছে যদি পাখি হতাম, এখানে অনেকে ব্যাখ্যা করেছেন, আমার কাছে মনে হয়েছে পরিমণ্ডলের ভেতরেই এক ধরনের প্রকৃতির প্রেম আছে এবং প্রকৃতির প্রেম আছে দেখে তিনি কিন্তু নামকরণ করেছেন ইস যদি পাখি হতাম। এখানে স্যার খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, স্যার আজকে খুব ভালো বলেছেন, খুবই সুন্দর কথা বলেছেন। তো উনি ব্যাখ্যা করেছেন যে পাখি হতেন এটিকে চমৎকার ভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তো আমার কাছে আমি একটু উৎসাহিত করার জন্য এই পরিমণ্ডলকে আমি বলি ওর কবিতাগুলোর মধ্যে প্রকৃতির প্রেম আছে, একই সাথে আছে দেশপ্রেম, একই সাথে আছে প্রিয়জনের স্মৃতিচারণ এবং আমার কাছে শব্দ নির্বাচন, ভাষা, চিন্তা চেতনা নির্বাচন, সেগুলোর মধ্যে যে কৌশলটা তিনি দিয়েছেন সেখানে আমার মনে হচ্ছে একটা সম্ভাবনা আমি দেখতে দিয়েছি। অর্থাৎ তিনি যদি আরো চর্চা করেন, তিনি যদি আরো ভেতরে চলে যান, তাহলে কিন্তু আমরা এখন তার বয়স কম, একেবারে আমরা একজন ভালো কবি পাব। আর আমার কাছে মনে হয়েছে আরেকটা জিনিস, যেটি শুধু হচ্ছে যে তিনি চিত্রশিল্পী, সেজন্য তার কাছে প্রকৃতি, সমুদ্র, পাখি এগুলো তিনি তার কবিতার ভিতরে নিয়ে এসেছেন। এটি কিন্তু একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, তার কবিতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আর কবিতাগুলো পড়তে পড়তে আমার কাছে মনে হয়েছে তার ভিতরে কবি হওয়ার একটা দৃঢ় বোধ আছে। কি জানি আমি পরিমণ্ডল স্যার বলার সময় বলবেন যে তিনি কবি হওয়ার জন্য তার ভিতরে একটা দৃঢ়তা আছে, যে কারণে তিনি দিদি বলেছেন, দিদি কিছু কথা দিদা বার্তা দিয়েছেন। তিনি যে প্রথম কবিতার বইটা বা তার আগে দুটো কবিতার বই বেরিয়েছে, এই কবিতাগুলো প্রতিটি কবিতা
এবং তার ভাইকে নিয়ে যে কবিতাটা লিখেছেন সেটি আমাকে আসলে মন ছুঁয়ে গেছে। এবং মনে হচ্ছিল যখন আলিশার কথা বলছিলেন সিনেমা বা টিটু, তখন কিন্তু তার চোখে আমি পানি দেখেছি। অর্থাৎ তার ভাইয়ের প্রতি যে তার যে শ্রদ্ধা, মমতা বা সবকিছুই, ভাই তো ভাই হারাতে ভাইয়ের সুখ বোঝা যায়, সেটা আমি জানি, আমিও ভাইকে হারিয়েছি। সবকিছু মিলিয়ে তার কবিতার মধ্যে আমরা একটা সম্ভাবনা দেখি। তবে জয়নাল যে কথাগুলো বলে গেছেন, যেটি রাশেদ বলেছেন যে সত্যিকার অর্থে বন্ধু হলে ওই কথাগুলি বলতে পারে। জয়নাল বলেছেন তার শব্দ ভান্ডারকে আরো সমৃদ্ধ করার জন্য তাকে আরো অনেক করতে হবে। তার শব্দ মানে কবিতার শক্তিটাই কিন্তু শব্দ, যত বেশি শব্দ ভিতরে নিতে পারবে তত বেশি কবিতা ঋদ্ধ হয়ে উঠবে। এবং জয়নাল তার জীবন সঙ্গী হয়ে কিন্তু কঠিন একটি কথা বলে গেছেন, কঠিন শুধু না, সত্যি। তাকে আরো বহুদূর যেতে হলে যে আওয়ার মধ্যে যদি বলি মাইলস টু গো বিফোর এসটি, তো তাকে যেতে হলে তাকে আরো করতে হবে। এবং আমরা আশা করি সে আরো অনেক দূর যাবে, শুধু কবিতার হাত ধরে না, তার চিত্রশিল্পী এটিকে আমি অনেক বড় হিসেবে দেখি, বড় একটা গুণ আমি মনে করি। এটিকে নিয়ে, দুটোকে নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাবেন, তার জন্য আমার শুভকামনা থাকলো, অনেক অনেক আশীর্বাদ থাকলো। আমরা তো শেষ প্রান্তে চলে আসছি বয়সে, যদি দেখে যেতে পারি করিমুন্নেসা একজন প্রতিষ্ঠিত, একেবারে বলা যায় নাম করা বিখ্যাত কবি হয়েছে, তাহলে সেটি কিন্তু আজকের আলোচনায় যে বিষয়বস্তুগুলি উঠে এসেছে সেগুলো সত্যিকার অর্থে সেগুলো যথার্থ হয়ে উঠবে। আমি করিমুন্নেসার জন্য আবারও ভালোবাসা রাখছি এবং চট্টগ্রাম একাডেমির সাথে যুক্ত হওয়ার কারণে তার প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা যারা এসেছেন, এখানে অনেকে এসেছেন, ধৈর্য ধারণ করে বসে আছেন, তাদেরকে আমি কি বলি ধন্যবাদ জানাচ্ছি। আর পুষ্পিতা আছে পরশুদিন, তার জন্য শুভকামনা থাকলো। সে খুব ভালো কবিতা লেখে, তো সুতরাং আমি আশা করি আপনাদেরকেও আমরা আবার সেদিন পাবো পুষ্পিতার প্রকাশনা উৎসবে। ধন্যবাদ সবাইকে। আমরা সুবিধা করিমুন্নেসার বক্তব্য শুনব। একটা কথা বলি, আমরা আজকে অনুষ্ঠানের সভাপতিত্ব করছিলেন, কিন্তু তিনি আলোচকের ভূমিকাও রেখেছেন। আপাতত বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা যখন জীবন দাসের সেই বিখ্যাত উক্তি মাথার মধ্যে প্রথম সকলেই কবি নয়, কেউ কেউ কবি, মাথা খারাপ হয়ে যেত এই যখন প্রথম দিকে কবিতা লিখছি, সকলেই কবি নয়, কেউ কেউ কবি, কেউ কেউ কবির মধ্যে কি আমি আছি, এরকম একটা ভাবনা। কেউ কেউ কবি, তাহলে আমি কবিতা লিখছি, কেউ কেউ মধ্যে পড়ছি কিনা এটা জানি না। অনেকদিন করে বাংলা কবিতার আরেক দিকপাল যখন লিখলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কেউ কেউ কবি নয়, সকলেই কবি। তখন ঠিক খুশি, এই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পেছনে ঘোরার জন্য আমরা তার একটার পর একটা বই আমরা পড়ছি, একটার পর একটা বই পড়ছি। কেউ কেউ কবি নয়, সকলেই কবি। কেমন প্রতাপে তার যে বুকের সত্তা, সাহস, একজন কিংবদন্তি কবির বিপক্ষে দাঁড়িয়ে গেছেন একটা লাইন, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। আর নিরঞ্জন করলেন
নয়, সকলেই কবি। তখন আমরা বুঝতে পারছি, তখন আমাদের মনে হয়েছে যাক আমিও কবি। আমাদের সৈয়দা করিমুন্নেসা কবি। এখন আমাদের কবিদের মধ্যে নানা রকমের কবিদের জাত আছে। মজুমদার বসু বলেছেন দু ধরনের কবিতা, দু ধরনের কবি আছেন। কবিদের মধ্যে দুটো জাত। একটা জাত হচ্ছে তিনি কবিতা লিখতে না লিখে থাকতে পারছেন না বলে তিনি লিখেন। এক ধরনের কবি। আরেক ধরনের কবি হচ্ছে তিনি দায়বদ্ধ, তিনি কবিতা লিখতে হচ্ছে। তো আমাদের দুটো জাতের বেশিরভাগ আমরা কিন্তু আমাদের এখানে সমন্বয় করছি। আপনাকে কবিতা লিখতে কে বলছে? আপনি কবিতা না লিখলে সমাজকে এগিয়ে যাবে না। সমাজের এই বিষয়গুলো আসলে আমি যেটা মনে করি, কবিতা নিজের জন্য, নিজের হৃদয়ের জন্য, নিজের মনের জন্য। আমার মা বাবাকে আমি বহুবার যখন কবিতা লিখছেন, আমরা আপনি কবিতা লিখবেন না, আমি বহুজনকে কবিতা না লিখতে বলি। তার মানে এই না যে কবিতার বিরুদ্ধে আমি। যিনি প্রবন্ধ লিখবেন তাকে প্রবন্ধ সাহিত্যে অধিক উৎসাহিত করার চেষ্টা করি, যিনি কথা সাহিত্য লিখবেন কথা সাহিত্য উৎসাহিত করার চেষ্টা করি, এটা হচ্ছে অন্য বিষয়। কিন্তু কবিতা এটা মন থেকে উৎসাহিত একটা মাধ্যম। কবিতা ছাড়া আসলে আমাদের চলে না। এই জন্যেই নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন কেউ কেউ কবি নয়, সকলেই কবি। আমাদের দিদিও কবি। তার ভেতরে যে শব্দগুলো বেরোয়, একটা কথা আছে না, দেবদাসী বলছে শব্দই কবিতা। একটা শব্দ থেকে বেরোয়, এটাই কবিতা। ইস যদি পাখি হতাম, এই কবিতার একটা লাইন, এই লাইনটাই তো কবিতা। কিংবা সে যখন একটা বই লিখলো, বইয়ের নাম লিখলো শব্দে আঁকি, তিনি ভালো ব্যাখ্যা করেছেন। শব্দে তো আঁকা যায় না, সব আঁকা যায় তুলিতে, কিন্তু সে শব্দে আঁকছে, এখানে কবিত্ব শক্তি আছে। কিংবা হলুদ ফুলের দুপুর, দুপুরটা কিরকম? হলুদ ফুলের মতো। এখানে উপমা আছে, এখানে উপেক্ষা আছে, এখানে চিত্রকল্প আছে, এখানেই তো কবিতা। এই জন্য আমরা দিদি আনোয়ারা পাড়া এখানে যারা আলোচক ঠিক করেছে, কিন্তু আমরা কাউকে কটাক্ষ করি না, কাউকে ছোট করি না। তার ভেতরের যে শক্তি সেটাকেই তুলে ধরার চেষ্টা করি। আমরা জানি এটা পরিমার্জনা করলে, একটু পরিচর্যা করলে, একটু উৎসাহিত করলে, একটু অনুপ্রেরণা দিলে তার ভেতরের শক্তিটা যেটা আছে তার বেশি দূর এগিয়ে যাবে। আমি কোন এক সময় সৈয়দা ডালিয়া করিমুন্নেসাকে অটোগ্রাফ দিয়ে কবি বলি, তার ভেতরে সেই যে অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে সেটা লাইব্রেরিতে দিয়ে কবিতার বই বের করার কথা তো পরে ওরা বের করেছে, রাজিয়া প্রকাশন, কিন্তু করতে না। তো সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলবো, সৈয়দা করিমুন্নেসা একজন চিত্রশিল্পী। চিত্রশিল্পীর চিত্র সবাই বুঝে না, আমি বুঝি না, কিছু কিছু বুঝি, কিছু কিছু বুঝি না। আমার দিদি বুঝবে, আমরা বুঝবে, সবাই বুঝবে না। চিত্রশিল্পীর আঁকা ওই চলে বুঝবে, চিত্রশিল্পী সবাই বুঝে না। সে যেহেতু চিত্রশিল্পী, তার কবিতাও কিন্তু চিত্রশিল্পের মতো, সবাই বুঝবে না। কিছু বুঝবো, কিছু বুঝবে না। এই না বোঝাটাই শিল্পকলা। এবার আমি সৈয়দা করিমুন্নেসাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাবো। তার বক্তৃতার সাথে সাথে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। সবাই যাওয়ার সময় একটা একটা বই নিয়ে যাবে। করুণাময়
অসীম দয়ালু আল্লাহ নামে শুভরাত্রি। এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট সাংবাদিক, কথাশিল্পী, কবি রাশেদ রৌফ ভাই প্রথম দেখাতে আমাকে কবি বলে উৎসাহিত করেছেন। আমি আসলেই অনুপ্রাণিত হচ্ছি। ওনার মতো একটা বড় মাপের মানুষ আমাকে ইন্সপায়ার করেছেন। অনেকে তো লেখালেখি করেন, উনি অনেককে এনেছেন, অনেকভাবে উৎসাহিত করেছেন। সৃষ্টিশীলতা আমার রক্তে, আমি শিল্পের ছাত্র, তাই প্রভাব রয়েছে। আমি অবশ্যই সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, এই অনুষ্ঠানকে আলোকিত করছেন। আমি যেহেতু শিল্পের ছাত্র, তাই এর প্রভাব আমার লেখালেখিতে এর প্রভাব রয়েছে। আর আমার জীবনে যাদের লেখালেখিতে বলেন, সবকিছুতে বলেন প্রভাব রয়েছে, তাদের কথা তো বলতেই হবে। বাবার কথা বলি। বাবা ছিলেন স্বাধীন বাংলাদেশের চেম্বার অফ কমার্সের প্রথম ভাইস প্রেসিডেন্ট, দৈনিক ছিলেন সম্পাদক, সবসময় বিজি থাকতেন। বাবা ব্যবসায়ীটা বলার জন্য না, বাবা অনেক সময় স্পন্সর করতেন ভেতরে ভেতরে। বাবা খুব ইন্ট্রোভার্ট মানুষ ছিলেন, কারো বই দরকার উনি লাইব্রেরি দিয়ে দিয়েছেন। আমরা নিজেরাও জানি না, একটা তখন, এখন তো অনেক মার্কেট হয়েছে, তখন শপিং সেন্টার ছোটবেলায় খুব কম ছিল। নিউ মার্কেটে গেলাম, যে আপনি কুদ্দুস সাহেবের মেয়ে, এমনি কুদ্দুস মানে আমরা চেহারা দিয়ে নিয়ে দেখছি। উনি তো আমাদের বিপদে জেনারেটরই দিয়ে দিয়েছেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতকানিয়ার রাজঘাটাতে। তো আমার দাদা খুব ছোটবেলায় মারা গেছেন, ক্লাস 4-এ। আমার বাবা খুব স্ট্রাগল করে বড় হয়েছেন। তো আমার বাবা যখন ক্লাস 5-এ বৃত্তি পেয়েছেন, গ্রামের এক লোক ওনাকে গামছা লুকিয়ে দিয়েছেন। উনি যতদিন বেঁচেছিলেন, এবং লোকটা যতদিন বেঁচেছিলেন, বাবা আজীবন তাকে লুঙ্গি গামছা দিয়েছেন। উনি বলছেন এই আনন্দ তো আমাকে কেউ দেয়নি। বাবা কিন্তু সেই 1960-এর দশক থেকে গাড়ি চালাতেন, গাড়ি ছিল আমাদের নিজস্ব। সে গাড়ি চালানো একটা মানুষ একটা রিক্সাওয়ালা বড় লোক হতে পারে, এটা ব্যাপার না। বাবা ব্যবসায়ী হলো কেন বারবার বলছি, কারণ ওনার মনের কারণে। আমার একবার মনে আছে, আমরা খুব রিলিজিয়াস ফ্যামিলি, তো ক্লাস 9-এ টাইমে আমাদের পাড়ার একটা ছেলে বলছে, জানেন সেবা না আমাকে না প্যান্টি দিতে পারে না, এই টাকা নেই। তো বাবা খুব হুঙ্কার দিয়ে, আমার যেহেতু ইমিডিয়েট কোনো সময় অতটাও বলছে এইখানে আসুন না, বলছি বাইরে কথা বলছি, এগুলো মনে বাবা বকা দিচ্ছেন যে একটা কাজ করে না, চলো আমাকে এবার এবার একটা প্যান্ট কিনে দিই। তো এই ব্যাপারগুলো বাবার ছিলেন, এবং সরকার আসলে ইন্সপায়ার, এবং আমার মনে স্পন্সর ব্যাপারটা দরকার আছে। আমাদের কাজের মানুষ আব্দুল, আমার ভাই সালাদকে ওই যে গাড়ি নিয়ে জিন্স প্যান্ট একসাথে কিনে দিয়েছেন, হ্যারেস করে নাই কাউকে। তো অনেককে আমার ভিতরে ভিতরে সাহায্য করেছেন, কিন্তু আব্দুল এখনো ভুলেনি। আব্দুল বলেন যে 12 বছর আমাকে কেউ দেখেনি, তোমরা কি না দেখেছো। এই যে মানুষকে অবজ্ঞা না করা, এটাই তো মনুষ্যত্ব। সেটা শিল্পে হোক, সেটা বিভিন্ন জায়গায় হোক, আমাদের সমাজে এখন ওই যে ভালো মানুষের যে ঘাটতি রয়েছে, তার প্রতিফলন কি আমরা দেখছি না? আমি একটা স্পন্সর কথা এই জন্য বলছি যে, যেমন আমি একটা শিল্পের ছাত্র হয়ে আমার একবার খুব খারাপ লাগছিল, তখন আওয়ামী লীগের সময়, যে বঙ্গবন্ধুর একটা হাত 7 মার্চের ভাষণ, আমি কোনো দলীয় মানুষ না, যে কোনো ওনার ভাষণ 7 মার্চের কাঁপতো, ওনাকে কোনো ম্যাসাকার করলো, এবং বিভিন্ন ব্যানার, বিভিন্ন পোস্টারে ছেড়ে দিল। যে একটা স্ট্রাকচার যখন হয়, তখন তো অনেক উপরে করতে হয়, বেসমেন্ট আরো উঁচু হয়, এই যেমন তেমন করে একটা নিউইয়র্কের মধ্যে একটা হাত তুলে দিল। উনি একটা এরকম সাধারণ মানুষ, আমি কিন্তু কোনো দলীয় মানুষ না, আমি শিল্পের ছাত্র হিসেবে, কিন্তু আমার খুব নাড়া দিচ্ছিল যে কেন এটা হলো। তো সেই যে আমি ইন্ডিয়াতে গেলাম, নিজামুদ্দিন মাজার জিয়ারত করতে দিল্লি গেলাম, ওখানে দেখলাম রাবণ একটা ইন্ডি ক্যারেক্টার, রাবণের বেসমেন্ট এত উঁচু করে, এত বড় 6 ফিট, 6 তলা 7 তলা ছাপিয়ে, আমরা উপরে করে তাকাতে, যে জিনিস যেরকম সেটাকে সেরকম মূল্য দিতে হবে। আমাদের হয় কি, ইন্ডিয়া খারাপ, ওরা মসজিদ বাঁচে, বাস আমরা মন্দির ভেঙে দিলাম, এটা তো কোনো সমাধান হতে পারে না। তো বাবার কথা এই জন্য বারবার, হয়তো অনেকে বলতো তোমার বাবা ব্যবসায়ী, কেন বলছো ওনার কথা? এই চট্টগ্রাম তো বন্ধ এরিয়া, হাজার হাজার ব্যবসায়ী আছে, কেন হাজার বছরের চট্টগ্রাম ইতিহাসে বাবার নাম আছে? কারণ উনি এই যে যেখানে যেটা দরকার, উনি শিল্প রসিক, এবং সাহিত্যের মানে শিল্প সাহিত্যে যদি সম্মান যেটা করে, সেটা ওনার মধ্যে ছিল। আমাদের মধ্যে শিল্প সাহিত্যে স্পন্সর করা বা সাহায্য করা, এটা যদি আমরা যেমন মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজে করি, সেরকম যদি করতাম, আসলে অন্যরকম হতো। যেমন এখানে হচ্ছে এই মানে আমি লোকাল চিটাঙ্গা ভাষায় বলি, এই মনোমত তো দশায় ক্লাস, যে আমি একটা বই পড়লাম, ইলাস্ট্রেশনের টাকার জন্য আমাকে হাত পাচ্ছে, কেন হয়? আমি কিন্তু তাড়াতাড়ি গিয়ে বলবো যে আমার বই নেই, আমার বন্ধুদের বলতে পারি,
হবে, লেখালেখি হতে হবে, ছোট হতে বড় সবার মধ্যে পড়েছি। যেমন সে 3টা বই কিনতে তার আমার মনে হচ্ছে তার কিন্তু প্রচুর টাকা, এবং তার সেটা 500 টাকা সে বই কিনেছে, আমি কিন্তু নিজে একবার ওই যে রেস্টুরেন্টে গেছি 500 টাকা, যাতে তার সেটা ঘাটতিটা না হয়। বা আমরা অনেক জমজমক অনেক কিছু করি, করতে পারি, এটা যার যার ব্যাপার। কেন শিল্প সাহিত্যের যে রেসপন্সটা বাড়তো, সবাই নিজেরা আগ্রহ দিত, আসলে অনেক অনেক বেশি। এই যে বললাম না, রাবণ একটা এন্টি ক্যারেক্টার, এমনি বলতো যে ওরা তো ধর্ম নিয়ে খালি ব্যবসা করছে বা এটা আছে, সেটা তো এন্টি ক্যারেক্টার, কেন এভাবে করলো? তো আমরা দাঙ্গা হামলা খারাপ সব কিছুতেই ভালো আছে, সব কিছুতেই খারাপ আছে, ওইটা ছাপিয়ে যদি আমরা সুন্দরের দিকে যাই, আমাদের লিমিটেশন ইন্ডিয়া পাকিস্তানের এই ধরনের সীমাবদ্ধ না থেকে আমরা যদি আরো সামনের দিকে এগিয়ে যাই, সেটা আমাদের সৃষ্টিশীলতার ক্ষেত্রে, সমৃদ্ধির ক্ষেত্রে আমার মনে হয় খুব ভালো হয়। আর আরেকটা যেটা আছে যে শিল্প সাহিত্যের জায়গায় যে মানুষের ছোটখাটো যে কষ্ট, সেটা মেঘমালা হয়, সৃষ্টিশীলতা বৃষ্টি হয়ে পড়ে। কবিতা কখনো শিল্পকর্ম অনুভূতির সর্বোচ্চ প্রকাশ, কেউ গানে, কেউ নাচে, কেউ লেখালেখিতে, যে যেভাবে পারছে। আমি ভীষণ ভাগ্যবান যে আমার জীবনসঙ্গী একজন শিল্পী হওয়াতে, যে পরিষদে আমাকে সাপোর্ট দিয়েছে, এবং সে ভালো সমালোচক। অনেক সময় খারাপও লাগে যে নেগেটিভটা যখন ধরিয়ে দেয়, তখন খুব মানে খারাপ লাগে, এটা নিতে কষ্ট হয়। কিন্তু দেখি যে আসলে কোন জায়গায় আমার সমৃদ্ধ হওয়া উচিত। তো কাছের মানুষই যদি একটা ভালো মন্দ সমান আলোচনা, যেটাকে সমালোচনা বলে হয়, তাহলে আমি তো সত্যিকার অর্থেই ভাগ্যবান। আর লেখালেখির ক্ষেত্রে সিনেমা পাওয়ার টিটুনের কথা বলতেই হয়, সবসময় ওরা উৎসাহ জুগিয়েছেন। বিশেষ করে এই বইটার ব্যাপারে টিটুনের কথা বলবো। উনি বললেন যে অনেক সময় অনেক খারাপ মানে লেখা অনেক বের করে ফেলছে, আমার মনে হয় শিল্পী সাহিত্যে তোমাদের মতো মানুষ দরকার এবং থাকা উচিত। ওনার ইন্সপিরেশন আমি পেয়েছি, এবং আমি অনেক সময় জবাব দিতে পারি একটা মানুষ একটু বলছে শেষ বয়সে প্রতিভা জানাচ্ছে, হ্যাঁ কত তো 37 বয়সে শিল্পী ছিলেন, তার শিল্প কি শিল্প না? কিন্তু আমি কখনো উত্তর দিতে পারিনি, বলতে পারিনি এগুলো লেখায় আসে। আমি স্কুলে থাকতেই লেখালেখি করতাম। প্রথমে আমার প্রথম ছড়া প্রকাশিত হয় আমার আঁকা নিউজ লেটার, যেটা বই নিউজ লেটারে আমার আঁকা আসে। অনেক সময় আজাদিতে এসেছে, কিন্তু সিরিয়াসলি যে একটা বই বের করবো বা লেখার সাথে থাকবো, আমার পুরো পরিবারটা আসলে লেখালেখির পরিবার, সাহিত্য মনস্ক, শিল্প মনস্ক পরিবার। আমার এখন এই আরেকটা প্রোগ্রামে আমি বলেছিলাম, আমার মা খুব রিলিজিয়াস মানুষ, উনি এত রিলিজিয়াস যে ওনাকে মনে হয় ছেলেরা দেখে উনি অনেক সময় আছে না এখানে না পাওয়া কিন্তু উঠি মেরে দেখছে, এমনটা না, সিরিয়াসলি উনি পর্দা আছেন। কিন্তু উনি দেখছি ওনার যে রেসপেক্টটা, যেমন এখানে আমার যে বন্ধু বিপর্যয় এসেছে, ও অনেকে বলছে আমি অনেকে আসলে আমার ছবি বিক্রি হয়, আমি তোকে এগিয়ে দিয়ে দিব। তো আমার মা বলছে এরকম ভালো একটা জিনিস তোমার বন্ধু তোমাকে এনে দিল, এই যে রেসপেক্ট, এই যে রেসপেক্ট করাটা, এটা মনে হয় থাকলে শিল্প সাহিত্য আরো সমৃদ্ধি প্রকাশ করবে। এবং ভাই বোনের মধ্যে এটা আছে যারা লেখে না, যারা এখন এই বব সেলিমা ভাই, আমি বা জয়দাসী, অনেকেই লেখালেখির হাত আছে, হয়তো ওরা চর্চা চালিয়ে যাচ্ছে না, চর্চাও একটা ব্যাপার। এবং সোনিয়াপুর যে বন্ধু সবাই লিখত, ওর মাধ্যমে অনেক সময় পুরো ঢাকাতে গিয়েছে, অনেক প্রোগ্রাম হতো, বা আঘাতে বন্ধুরা ভালো, ও হয়তো চর্চাটা ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। এবং আমার ভাই যে লেখালেখি বা কিছুতে নেই, কিন্তু একটা ভাই হারানো জ্বালা আমার আছে, ওই ভাইকে আমরা খুব কষ্ট দিতে চাই না, যে ও সুখে থাকুক, শান্তিতে থাকুক। সেই ভাইটা যখন আমি ফাইন আর্টসে করেছি তখন খুব খুশি হয়েছে। আমার বাবার কথা বলবো, যে আমার শ্রদ্ধেয় শিল্পী মজুমদার বলেছেন যে সন্ধ্যা হবে তুমি তোমার বাবাকে বলো, যেহেতু সন্ধ্যা হবে, যেহেতু আমাদের সমাজে এখনো মেয়েদের সেই লিমিটেশনটা আছে, কোনো কিছুতে এগিয়ে যেতে না দেওয়া। তো বাবাকে যখন বললাম আমি, বাবা বললেন কেন জার্নালিজমে তো সন্ধ্যা হয়, কেমিস্ট্রিতে হয়। এই যে সাপোর্টটা, এটা একটা মানুষের অনেক কিছু, একটা পরিবার থেকে সাপোর্ট, বিশেষ করে সব সৃজনশীল জায়গাতে, তখন আসলে এগিয়ে যাওয়াটা অনেক সহজ হয়। আর ভাইয়ের কথা কি বলবো, ভাইয়ের কথা প্রত্যেকটা মুহূর্তে আমরা বলি না, ভাইয়া ছিল আমাদের পরিবারের আলোর মতো। এবং হয়তো সবাই বলবেন যে এই মানুষটার কথা এইভাবে কেন বলছি, একজন বলে গেছেন, আবার বলছি যে মানুষটার জন্য পুরো পাড়াতেই, যে আমরা মুসলিমরা যে 4 দিন শোক পালন করে, পুরো পাড়ায় শোক পালন। এবং ব্যবসায়ীরা কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না। 40 দিন মাঝে ঘাটে কোনো দোকানই খুলে নেই, ও জানিসা বলতে পারে না এটা আমরা পারছি না। তো সেই ভাইয়া আমাদের কিভাবে প্রভাবিত করেছিল, কাঁধে বলতে থাকতাম ভাইয়া,
হয়তো লিখে দিচ্ছে অসম্ভব ঠান্ডা মাথার মানুষ, অসম্ভব ব্যক্তিত্ববান মানুষ। তো উনি যখন চলে গেছেন মানে বিশ্বাস হতো না, মাঝে মাঝে ভাবতাম এটা মনে হয় সত্যি না, এটা মনে হয় ভুল, কিছু একটা ভুল হয়েছে। তো ভাই আমার লেখা অনেক কবিতার মধ্যে যে ভাইয়াকে নিয়ে লেখা সেটাই আমি করছি। এবং আমি তো বলছি যে সেই কবিতাটা আপনাদের জানি কষ্ট হচ্ছে, কারণ অনেক ধৈর্য ধরে বক্তব্য শোনাটা আসলে অনেক কষ্ট। ভাইয়াকে নিয়ে লেখা সেই কবিতাটাই করছি। কিছু কিছু মানুষের 150-200 বছরের আয়ু দরকার, অত সেই মানুষগুলি হুট করে হারিয়ে যায়। লাইব্রেরি কক্ষে গবেষণা করা যায় যাদের নিয়ে, কালকে মহাকালকে দিনে যদি রাখা হতো, বিজ্ঞানে যদি কোনো অগ্রগতি হতো, তবে ভাইয়ার মতো মানুষকে বাঁচিয়ে রাখা যেত। আর কিছু কথা বলতে হয় যাদের জন্য আমি এখানে দাঁড়িয়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে সবসময় পড়ে যে যত পারো মায়ের দোয়া নাও, মা তো পৃথিবী, যিনি আমাকে জন্ম দিয়েছেন, ধারণ করেছেন, তিনি তো মা। আর সৃষ্টি সন্তানের মতো কি করে ছেড়ে যাই বলুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সৈয়দা।